টোটাল তোমাদের স্টুডেন্ট কয়জন? স্যার এমবিবিএস স্যার 50 জন স্যার। এমবিবিএস 50 না, বিবিএস এ 31, টোটাল হিসাব করলে কত হয়? 81 স্যার 81 স্যার। তো 81 এর ভিতর তোমরা যদি অন্ততপক্ষে 50 যদি প্রেজেন্ট না থাকো তাহলে ক্লাস নেওয়ার কোনো দরকার আছে বলো? আর তোমাদের যদি ক্লাস করতে বেশি সমস্যা হয় তাহলে তোমরা ডিপার্টমেন্টের হেডদের বলে দাও না, ঠিক আছে? শুধু শুধু তোমরা নিজেরও কষ্ট করার দরকার কি আর আমাদেরও কষ্ট দেওয়ার দরকার কি? তোমরা যেহেতু 80 জন স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে অন্তত পক্ষে তো 50 প্লাস থাকা উচিত, ঠিক আছে? পরীক্ষা যা হোক দেরিতে হোক বা তোমরা অটো বসাও, ঠিক আছে, সেগুলো সময় যখন হবে তখন বলা যাবে, ঠিক আছে, কোনটা কি হয়, ঠিক আছে? বাট ওটা করতে গিয়ে একটু লেখাপড়া থেকে ডিটেলস থাকিও না, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু সাফারটা তোমরাই হবা, বুঝো নাই? আন্দোলন করলে করো, ঠিক আছে, বাট পাশাপাশি তোমরা একটু প্রিপারেশনটা নিও, ঠিক আছে? কারণ কোন দিকে কি হয় বলা যায় না, বুঝো নাই? পরবর্তীতে সাফারটা কিন্তু তোমরা হবা, ঠিক আছে? এই কারণে বলতেছি যতটুকু পারো ক্লাসে একটু প্রেজেন্ট থাকার চেষ্টা করবা, নিজেদের লাভ হবে। আচ্ছা ইনসানুল্লাহ, জি স্যার। এখন দেখো ওদিন তো ওদের একটা ক্লাস নিছিলাম, তোমরা তো ছিলে না, ঠিক আছে? ওটা মনে হয় সোমবারে নিছিলাম। আমি পরবর্তী তোমাদের ওই ক্লাসটা একটু রিভিউ নিয়ে নিব, ঠিক আছে? জি স্যার। প্রায় বলতে গেলে 15টার মতো স্লাইড অলরেডি শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি পরবর্তী সময় করে তোমাদের একটা ক্লাস নিয়ে নিব, একটু প্রেজেন্ট থাকবা। আর এখানে যে স্লাইডগুলো যেভাবে তৈরি করছি এগুলো তোমরা রিটেনে বলো বায়ো বলো দুই জায়গায় সেম আনসার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো আমাদের তাহলে যেভাবে বলছে একটা কার্ড একজন টিচারকে একটা কার্ড পুরোটা দিছে, ঠিক আছে? তাহলে এভাবে আসলে রিভিউ ক্লাস নিতে গেলে যেটা সমস্যা, এগুলো এক হচ্ছে তোমার আইটেম ওয়াইজ পড়াতে গেলেও সমস্যা, আবার একটা হচ্ছে তোমাদের তো অলরেডি পড়া আছে, ঠিক আছে, কিন্তু পড়া থাকলে সমস্যা হচ্ছে মেডিকেল লাইফ এমন যেটা রিভিশন না থাকলে তোমার চর্চার ভিতরে না থাকলে ভুলে যায়, ঠিক আছে? এটা স্বাভাবিক। আচ্ছা তাহলে দেখো ওই দিন লাস্ট স্লাইড ছিল তোমার কোনটা? দ্য লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরন, ঠিক আছে? তাহলে কিছু কিছু তোমার জিনিস আছে এগুলো টিকে রাখার চেষ্টা করবা। তাহলে একটা হচ্ছে যেমন দ্য লাইফ সেভিং হরমোন অ্যালডোস্টেরন, ঠিক আছে? হরমোন অফ প্রেগন্যান্সি কোনটা? প্রোজেস্টেরন, ঠিক আছে? তোমার ইমার্জেন্সি হরমোন বা স্ট্রেস হরমোন কোনটা? কর্টিসল। এরপর আর কি আছে তোমার অ্যানাবলিক হরমোন বা অনেক সময় তোমার এনার্জি অফ অ্যাবান্ডেন্স হরমোন হিসেবে বলা, সেটা তোমার কোনটা? ইনসুলিন, ঠিক আছে? তারপর তোমার ফাইট অর ফ্লাইট হরমোন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন, ঠিক আছে? মেনলি তোমার এপিনেফ্রিনটাকে হিসাব করা হয়, ঠিক আছে? তাহলে এরকম কিছু কিছু জিনিস আছে এগুলো খেয়াল রাখবে, ঠিক আছে? তারপর থার্মোজেনিক হরমোন কোনটা? প্রোজেস্টেরন, ঠিক আছে? কারণ ইন কেস অফ তো তোমরাই অবশ্যই জানো সবাই ওভুলেশনের পরে ডিটো প্রোজেস্টেরনের কারণে কি হয় তোমার বডিতে বেজাল বডি টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে? মনে হয় 0.3 থেকে 0.5 এরকম সামথিং হবে আর কি, ঠিক আছে? তাহলে যদি লাস্ট ছিল তোমার কোনটা? দ্য লাইফ সেভিং হরমোন অফ অ্যালডোস্টেরন, ঠিক আছে? এরপরে দেখো অ্যালডোস্টেরন এসকেপ জিনিসটা কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 5 নাম্বার। আমি এই 5 নাম্বার আইটেমের পাশাপাশি আজকে তোমাদের 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার একটু শেষ করার চেষ্টা করবো, ঠিক আছে? একটু মনোযোগ দাও, ওগুলো তো তোমাদের পড়া আছে, জাস্ট কিছু একটু জিনিস বলা দিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে একটু দেখো অ্যালডোস্টেরন এসকেপ জিনিসটা কি, ঠিক আছে? When excess amount of aldosterone are secreted, salt and water excretion by the kidney. Salt and water excretion by the kidney return to normal as a result of pressure natriuresis and diuresis. This phenomenon is called aldosterone escape. আমার নরমাল অ্যালডোস্টেরনের ফাংশনটা কি? সে তোমার সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে, পটাশিয়াম এক্সক্রিশন করবে, ঠিক আছে? তাহলে যখন আমার শরীরের ভিতরে অ্যালডোস্টেরনের পরিমাণটা বেশি সিক্রেশন হবে তখন যেটা হবে সেটা হচ্ছে কি সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার কথা, ঠিক আছে? দ্যাট কিডনি দ্বারা যে এক্সক্রিশনটা হয় সেটা কি একটু কমে যাবে, ঠিক আছে? বাট তারপর ওটা নরমালে চলে আসতেছে কি কারণে? অর্থাৎ আমার অ্যালডোস্টেরন তোমার ইনক্রিজ সিক্রেশন পরিমাণটা বেড়ে গিয়ে সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন, সল্ট এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার কারণে যেটা হয় ইসিএফ ভলিউম বেড়ে যায়, ঠিক আছে? তাহলে ইসিএফ ভলিউম বেড়ে গেলে আমার ব্লাড ভলিউম বেড়েছে, ঠিক আছে? তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঠিক আছে? আলটিমেটলি প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে এই প্রেশারের ফোর্সের কারণে তোমার কি হবে? সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন
বাই কিডনি রিটার্ন টু নরমালে চলে আসবে, ঠিক আছে। মানে এক্সেস অ্যালডোস্টেরন সিক্রেশন হলে যেটা তোমার সোডিয়াম এবং ওয়াটারকে রিঅ্যাবজর্ব করে, সিক্রেশন পরিমাণটা কমে দেয়, কিন্তু পরবর্তীতে যেটা হয় সে আলটিমেটলি আমার প্রেশারটাও বাড়িয়ে দিচ্ছে, যেটা আমার টোটাল ব্লাড ভলিউম বাড়তেছে, এসিড ভলিউম বাড়তেছে, ব্লাড ভলিউম বাড়তেছে, প্রেশার বাড়তেছে। সেই প্রেশারটা কি করবে, ওই প্রেশার ফোর্সের কারণে আবার আলটিমেটলি তোমার সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিশন কিডনি দ্বারা কি হয়ে যাবে, আগের অবস্থায় চলে আসবে বা রিটার্ন হয়ে যাবে, সেটাই বলতেছে অ্যালডোস্টেরন এসকেপ, ঠিক আছে। দ্যাট মিন্স অ্যালডোস্টেরন অর্থাৎ অ্যালডোস্টেরনের যে ফাংশন বা সে যে কাজটা করবে সেটাকে এসকেপ করে তোমার আবার কিডনির নরমাল ফাংশনে চলে আসছে, সেটাকে বলতেছে তোমার অ্যালডোস্টেরন এসকেপ। তাহলে জিনিসটা কি, when excess amount of aldosterone are secreted, salt and water excretion by the kidney return to normal as a result of pressure, natriuresis and diuresis, ঠিক আছে। তাহলে natriuresis মানে তোমার ইউরিন দিয়ে সোডিয়াম যাওয়া, আর diuresis মানে তোমার ইউরিন দিয়ে ওয়াটারটা এক্সক্রিশন হওয়া, ঠিক আছে। দিস ফেনোমেনন ইজ কল্ড অ্যালডোস্টেরন এসকেপ, ঠিক আছে। একটু মেকানিজমটা দেখো, পরীক্ষা যদি শর্ট নোট আসতে পারে, এগুলো ফেভারিট কোশ্চেন, ঠিক আছে। কিছু কিছু জিনিস যেমন অ্যালডোস্টেরন এসকেপ বলো, ঠিক আছে, তারপর ওইদিকে তোমার ওভুলেশন বলো, ঠিক আছে, কোন সিনড্রোম, ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য, বিশেষ করে আড়াই নাম্বারের জন্য ফেভারিট কোশ্চেন, এগুলো একটু খেয়াল রাখবা। তাহলে মেকানিজম কি দেখো, ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন, ইনক্রিজ সোডিয়াম এন্ড ওয়াটার অ্যাবজর্পশন। আমার অ্যালডোস্টেরন সিক্রেশন হলে কি হচ্ছে, সোডিয়াম এন্ড ওয়াটার অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, ইনক্রিজ ইসিএফ ভলিউম, ঠিক আছে। তাহলে আমার ইসিএফ ভলিউম বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, আর্টেরিয়াল প্রেশারটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তখন কি হচ্ছে, তোমার আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাওয়ার কারণে ইনক্রিজ সল্ট এন্ড ওয়াটার এক্সক্রিশন বাই দ্য কিডনি, ঠিক আছে। অর্থাৎ তোমার প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে আমার কিডনি দ্বারা সল্ট এবং ওয়াটার এক্সক্রিশনটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলতেছি, প্রেশার, নেট্রিউরেসিস এন্ড ডায়ারিসিস, ঠিক আছে। তাহলে ডায়ারিসিস তোমার কিন্তু কয়েক প্রকার আছে, ঠিক আছে, 3 প্রকার বলা যেতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ওয়াটার ডায়ারিসিস, 2 নম্বর হচ্ছে তোমার অসমোটিক ডায়ারিসিস, ঠিক আছে, আর হচ্ছে তোমার প্রেশার ডায়ারিসিস, ঠিক আছে। ডায়ারিসিস 3 প্রকার, ওয়াটার ডায়ারিসিস, অসমোটিক ডায়ারিসিস, প্রেশার ডায়ারিসিস, ঠিক আছে। অসমোটিক ডায়ারিসিস মানে যেখানে তোমার কিডনিতে অসমোটিক্যালি পার্টিকল প্রেজেন্স থাকার কারণে যে ডায়ারিসিস হচ্ছে, যেমন তোমার গ্লুকোজের কারণে যে ডায়ারিসিস হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অসমোটিক ডায়ারিসিসের এক্সাম্পল, ঠিক আছে। আর এটা তোমার মনে করো এখন যেটা বলতেছি, এটা ওয়ান কাইন্ড অফ প্রেশার ডায়ারিসিসের এক্সাম্পল। কোনটা, এই অ্যালডোস্টেরন বেশি হয়ে যাওয়ার কারণে, প্রেশার বেড়ে যাওয়ার কারণে যে তোমার সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রিশন হচ্ছে, ঠিক আছে। তাহলে সোডিয়াম এন্ড ওয়াটার এক্সক্রিশন রিডাকশন নরমাল, অ্যালডোস্টেরন এসকেপ, ঠিক আছে, জিনিসটা খেয়াল রাখবা। বুঝতে পারছো? Yes, sir. ঠিক আছে, একটু না বুঝলে রেসপন্স করবা। এরপরে দেখো মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যালডোস্টেরন অর কর্টিসল, ঠিক আছে। এটা একটু ভালো করে খেয়াল রাখবা, কারণ এগুলো তোমরা যখন বিশেষ করে 4th ইয়ারে যাবা, ফার্মাকোলজি যে সাবজেক্ট আছে সেখানে তোমার এই মেকানিজম গুলো জানতে হয়, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমি মেকানিজম অফ অ্যাকশনের ক্ষেত্রে তাহলে একটু তোমাদের 1 নাম্বার আইটেম একটু আলোচনা করতেছি, ঠিক আছে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড জানো, সেটা হচ্ছে তোমার কি, ডাকলেস গ্ল্যান্ড, ঠিক আছে। ডাকলেস গ্ল্যান্ড এই কারণে বলছি, কারণ হরমোনগুলো সিক্রেশন হওয়ার পরে আমার ব্লাডের মাধ্যমে ক্যারি হয়ে তোমার টার্গেট অর্গানে যাবে, ঠিক আছে, এবং তার ফাংশনটা করবে, ঠিক আছে। তাহলে আর এমনি যদি বলতে চাই গ্ল্যান্ড জিনিসটা কি, এটা তোমরা বেশ করে অ্যানাটমিতে বা হিস্টোলজিতে পড়বা, ঠিক আছে। গ্ল্যান্ডস আর এপিথেলিয়াল ডেরিভেটিভস ইন হুইচ সেলস ইলাবোরেট অ্যাজ সিক্রেশন, ঠিক আছে। তাহলে গ্ল্যান্ডস এর অরিজিনটা তোমার প্রত্যেকে এপিথেলিয়াম থেকে, ঠিক আছে, যেখানে সেল কি করবে, তার সিক্রেশনটা কি করবে, স্টোর করবে বা ইলাবোরেট করবে, ঠিক আছে। তাহলে গ্ল্যান্ডস এর এপিথেলিয়াল ডেরিভেটিভস ইন হুইচ সেল ইলাবোরেট, ঠিক আছে। আর এখানে যেটা সেটা হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড, ঠিক আছে, যেটা আমার ব্লাডের মাধ্যমে ক্যারি হবে, ঠিক আছে। এরপরে দেখো তাহলে হরমোনের ডেফিনিশন, আর তাহলে একটু আমার একদম মাথা থেকে পা পর্যন্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি আছে এগুলো নাম মনে রাখবে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে তোমার এন্ডোক্রাইন পার্ট অফ দা হাইপোথ্যালামাস বলা থেকে, এরপর তোমার কি আছে, পিটুইটারি গ্ল্যান্ড আছে, নেকিক আমার থাইরয়েড আছে, থাইরয়েড গ্ল্যান্ডের আপার লোব এবং লোয়ার লোবের দুই পাশে দুটো করে প্যারালাল গ্ল্যান্ড আছে, ঠিক আছে। এরপর কি আছে তোমার আইলেটস অফ প্যানক্রিয়াস, ঠিক আছে। তারপর আর কি আছে, তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, ঠিক আছে, যেটাকে অনেক সময় সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এরপর ইন কেস অফ মেল টেস্টিস, আর ইন কেস অফ ফিমেল তোমার ওভারি, ঠিক আছে। এর ভিতরে যে দুটো জিনিস খেয়াল রাখবে সেটা হচ্ছে তোমার আমার মিক্স গ্ল্যান্ড হচ্ছে দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে তোমার কোনটা, প্যানক্রিয়াস, আরটা হচ্ছে তোমার টেস্টিস, ঠিক আছে। এই প্যানক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন হচ্ছে তোমার সিক্রেশন অফ প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে, যেটা তোমরা জিআইটি এর পড়ছো, বিডিজি তো জিআইটি নেই, ঠিক আছে, বাট এমবিবিএস এর আছে, ঠিক আছে। প্যানক্রিয়াটিক জুস, ঠিক আছে, যেটা মেইনলি অ্যাসিনার সেল থেকে সিক্রেশন হয়, ঠিক আছে। আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে তোমার কোনটা, যেটা আমার ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন এগুলো আসে, ঠিক আছে। 4 নাম্বারটা আমি পরে ডিসকাস করব, ডায়াবেটিসটা ভালো করে। আর টেস্টিস যেটা বলতেছি, টেস্টিসের ক্ষেত্রে তার এক্সাক্ট ফাংশন হচ্ছে তোমার কোনটা, স্পারমাটোজেনেসিস, ঠিক আছে। আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে তোমার প্রোডাকশন অফ হরমোন, মেইনলি কোনটা, টেস্টোস্টেরন, ঠিক আছে। যেটা তোমার সে ইনহিবিট করতে পারে। তাহলে এখান থেকে খেয়াল রাখবো তোমার টেস্টোস্টেরন করতে কাছে সে বিশেষ করে আমার
ইন্টারস্টিসিয়াল ঠিক আছে। এবং একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা হয়তো অনেকে জানো টেস্টোস্টেরন রেসপন্সিবল ফর, কোথাও তোমাদের মানে এক্সটার্নাল জেনিটালিক্সে, কোথাও ইন্টারনাল, ঠিক আছে। বাট গ্যারনে একটা ফ্লো চার্ট দিছে, ওখানে দেখবা কিন্তু টেস্টোস্টেরন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ঠিক আছে। ওখানে টেস্টোস্টেরন করে মেইনলি তোমার ফর্মেশন বা ডেভেলপমেন্ট অফ ইন্টারনাল জেনিটালিয়া শো করছে, আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ঠিক আছে, যেটা ওয়ান কাইন্ড অফ টেস্টোস্টেরন অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে, সেটা তোমার রেসপন্সিবল ফর এক্সটার্নাল জেনিটালিয়া দেখেছে, ঠিক আছে। এটা গ্যারনে একটা ফ্লো চার্ট আছে, ওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, বিশেষ করে মেল ফিমেল রিপ্রোডাক্টিভ যেখানে আর কি, ঠিক আছে। আর ডাইহাইড্রোটেস্টোস্টেরন অ্যাকচুয়ালি আমার কোত্থেকে আসছে, টেস্টোস্টেরন হরমোন থেকে আসছে, বাই দ্য অ্যাকশন অফ 5 আলফা রিডাক্টেজ এনজাইম, ঠিক আছে। এটা একটু খেয়াল রাখবা। তাহলে 5 আলফা রিডাক্টেজ আমার কি করতেছে, টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন কনভার্ট করতেছে। এবং এই ডাইহাইড্রোটেস্টোস্টেরন কতটা এখানে আমি একটু উল্লেখ করলাম, সেটা তোমরা হায়ার ক্লাসে গেলে বুঝতে পারবা। আমাদের যে মেলে ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, ঠিক আছে, এই প্রোস্টেট গ্ল্যান্ড একটা মেল পেশেন্ট, একটা মেল যখন তার এজ 60 বা 60 প্লাস হয়, ঠিক আছে, তখন তার প্রোস্টেটটা কিন্তু এমনিতে অ্যালার্জ হতে থাকে, বাট 66% তার অ্যালার্জের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। এবং এই অ্যালার্জ হওয়ার জন্য কিন্তু মেইনলি দায়ী কোনটা, আমার ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনটা দায়ী, ঠিক আছে। এবং এই প্রোস্টেট কিন্তু অ্যালার্জ হয়ে গেলে তার অনেক ইউরিনারি সিমটম দেখা যায়, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দেখা যায়, আর্জেন্সি দেখা যায়, ঠিক আছে, বার্নিং সেন্সেশন হতে পারে, অনেক ক্ষেত্রে ব্লিডিং পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ওদের একটা ড্রাগ দেওয়া হয়, যেটা আমরা ইরোমেক্স ডিবলা থেকে, এগুলো তোমাদের লাগবে না, পরবর্তীতে গেলে জানতে পারবা। তাহলে দেখো এখান থেকে আমি যেখানে বলতেছি মেকানিজম অফ অ্যাকশনের ক্ষেত্রে একটু রিসেপ্টরের কথাটা জানতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এন্ডোক্রাইন জিনিসটাকে বললাম, এরপর হরমোন, ঠিক আছে। হরমোনটা জানো, এটা হচ্ছে তোমার কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেট ইনটু দ্য ইন্টারনাল বডি ফ্লুইড বাই সেলার গ্রুপ অফ সেল, ঠিক আছে, এবং যেটার ফিজিওলজিক্যাল কন্ট্রোল ইফেক্ট আছে কোথায়, আদার সেল অফ দ্য বডিতে, ঠিক আছে। তাহলে হরমোনের ক্লাসিফিকেশন একটু এখান থেকে খেয়াল রাখবা। তাহলে হরমোনকে 3-4 ভাগে ক্লাসিফাই, একটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন, ঠিক আছে, সো লোকাল, জেনারেল, ট্রপিক, ঠিক আছে। লোকাল হরমোন কি কি আছে, মেইনলি তোমার নিউরোট্রান্সমিটার বলো, তোমার জিআইটি হরমোন যেগুলো সিক্রেটিন, কোলিসিস্টেকাইনিন, ঠিক আছে, গ্যাস্ট্রিন, এগুলো হচ্ছে, এগুলো মেইনলি তোমার লোকাল হরমোন হিসেবে পড়ছে, ঠিক আছে, কারণ ওদের সাইড অফ অ্যাকশন যেখান থেকে রিলিজ হচ্ছে ওই জায়গায়, ঠিক আছে। গ্যাস্ট্রিন তোমার অ্যান্টামের থেকে আসে, আমার অ্যান্টামের জিসেল থেকে আসে, ঠিক আছে। অ্যান্টামের জিসেল থেকে আসে গ্যাস্ট্রিন, এই গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে তোমার কি অ্যাসিড সিক্রেশন বাড়িয়ে দেবে, ঠিক আছে। এছাড়া অ্যাসিড সিক্রেশন তোমার কি বাড়াতে পারে, হাইড্রো অ্যাসিটাইলকোলিন বাড়াতে পারে, ঠিক আছে, হিস্টামিন, এগুলো তোমার অ্যাসিড সিক্রেশন বাড়াতে, ঠিক আছে, এগুলোকে তোমার অ্যাসিড সিক্রেশনের অ্যাগনিস্ট বলা হয়, ঠিক আছে। এই তিনটাকে কোনটা কোনটা, গ্যাস্ট্রিন, অ্যাসিটাইলকোলিন এবং হিস্টামিন। তাহলে এরপর যেটা খেয়াল রাখবে এখান থেকে, তাহলে একটা হচ্ছে অ্যাকোডিক অ্যাকশন, লোকাল হরমোন হতে পারে, কিছু জেনারেল হরমোন, আর কিছু হচ্ছে টপিক হরমোন। টপিক হরমোন হচ্ছে হরমোন অফ এন্ট্রি পিটুইটারি, আর জেনারেল হরমোন হচ্ছে তোমার এই তোমার পিটুইটারি হরমোন তো টপিকে বেরিয়েছে, এটা থাইরয়েড হরমোন বলে, ঠিক আছে, কর্টিসল বলে, এগুলো সবগুলো বলতে গেলে জেনারেল হরমোন, ঠিক আছে। এরপর অ্যাকর্ডিং টু তোমার কেমিক্যাল স্ট্রাকচার, ঠিক আছে, কেমিক্যাল স্ট্রাকচার কয় ভাগে ভাগ করা যায়, তোমার 3 ভাগে, ঠিক আছে। প্রোটিন আর পেপটাইড হরমোন, তারপর স্টেট হরমোন, ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, ঠিক আছে। আর হচ্ছে অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন তোমার কয় প্রকার, 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে তোমার বাই চেঞ্জিং মেমব্রেন পারমিলিটি, ঠিক আছে, মেইনলি লোকাল হরমোন গুলো এই কাজটা করে থাকে, ঠিক আছে, মেমব্রেন পারমিলিটিকে চেঞ্জ করে, ঠিক আছে, ইনক্রিজ করে। 2 নম্বর হচ্ছে কি, বাই অ্যাক্টিভেশন অফ দ্য ইন্টারসেলুলার সেকেন্ড মেসেঞ্জার, ঠিক আছে। এগুলো মেইনলি কারা করে থাকে, তোমার পেপটাইড হরমোন এবং প্রোটিন হরমোন গুলো, ঠিক আছে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার কোনটা, বাই জিন অ্যাক্টিভেশন, স্টেট হরমোন, থাইরয়েড হরমোন, এই কাজগুলো তোমরা তোমার থাইরয়েড হরমোন, স্টেট হরমোন, এই জিন অ্যাক্টিভেশনের মধ্যে প্রকার, ঠিক আছে। তাহলে এগুলো একটু খেয়াল রাখবো, অনেক সময় এমসিকিউ তে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল রাখবো, আমি যে কেমিক্যাল মেসেঞ্জার বললাম, মেসেঞ্জার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ফার্স্ট মেসেঞ্জার, আর একটা হচ্ছে সেকেন্ড মেসেঞ্জার, ঠিক আছে। ফার্স্ট মেসেঞ্জার তোমার এক্সট্রা সেলুলার লাইগেন্ড যেগুলো, ঠিক আছে, এক্সট্রাসেলুলার লাইগেন্ড গুলো আমরা তোমার কি বলে থাকি, ফার্স্ট মেসেঞ্জার বলে থাকি, যেমন নিউরোট্রান্সমিটার বলো, হরমোন, এগুলো হচ্ছে তোমার ফার্স্ট মেসেঞ্জার, ঠিক আছে। আর সেকেন্ড মেসেঞ্জার হচ্ছে তোমার কি ইন্টারসেলুলার মিডিয়েটর, ঠিক আছে, হুইচ আর প্রোডিউসড অ্যাজ এ কনসিকুয়েন্স অফ হরমোন রিসেপ্টর ইন্টারঅ্যাকশন, ঠিক আছে। মানে হরমোন যখন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন কিছুটা তোমার কনফর্মেশনাল চেঞ্জ হয়ে এই মিডিল গুলো প্রোডিউস হবে, সেগুলো বলতেছে আমরা সেকেন্ড মেসেঞ্জার, ঠিক আছে। তাহলে সাইক্লিক এমপি, সাইক্লিক জিএমপি, ঠিক আছে। তারপর ফসফোলাইপেজ সি, ক্যালসিয়াম ক্যালমোডিন সিস্টেম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কিসের এক্সাম্পল, সেকেন্ড মেজর এক্সাম্পল। তো এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে, এগুলো একটু জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে তোমার আর তোমাদের ওটা মানে আরেকটা গ্রুপে ভাগ করছে, গ্রুপ 1 গ্রুপ 2, ঠিক আছে, মেকানিজম অ্যাকশন, ঠিক আছে। তোমরা ওটা বলতে পারো, বাট আমি যেটা বলছি শেষে সেটা বলতে পারো, ঠিক আছে। গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 এর ভিতরে মনে হয় থাইরয়েড এবং স্টেটক্স মনে হয়, আর গ্রুপ 2 তে প্রোটিন পেপটাইড, ঠিক আছে। তাহলে আসলে মেকানিজম অ্যাকশন বলতেছি আমি, গ্রুপ 1 গ্রুপ 2 করলে তো হচ্ছে না, কিভাবে কাজ করতে আমি সেটাই বলতে হবে, মেকানিজম মানে আমি সেটাই বলছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি গ্রুপ 1 গ্রুপ 2 বলার পর তোমাকে আবার জিজ্ঞেস করবে গ্রুপ 1 কিভাবে কাজ করে, গ্রুপ 2 কিভাবে কাজ করে, ঠিক আছে। তাহলে এই ক্লাসিফিকেশন একটু ভালো করে মনে রাখবা, কারণ যদিও পরীক্ষাতে স্পেসিফিক কিছু কোয়েশ্চেন থাকবে, বাট আদারওয়াইজ ডিগ্রি জিজ্ঞেস করতে গেলে হরমোন থেকে তো শুরু করলে প্রথমে এই কোয়েশ্চেন গুলো করবে, ঠিক আছে।
এরপর ওখান থেকে একটু হরমোনের রেগুলেশন অফ সিক্রেশনটা জেনে নিবা, ঠিক আছে? রেগুলেশন অফ সিক্রেশন কিভাবে, একটা হচ্ছে সাবস্ট্রেট ইচ সেল পলি, ঠিক আছে, বাই ডাউন রেগুলেশন আপ রেগুলেশন, ঠিক আছে? তাহলে এরকম একটা যেমন এক্সাম্পল দাও, সেটা কি হতে পারে তোমার এই যে বিশেষ করে যেগুলো ওভুলেশন হচ্ছে, ঠিক আছে, ওভুলেশন বলো তোমার ইন কেস অফ মেলে যে তোমার স্পারমাটোজেনেসিস হচ্ছে, ঠিক আছে, তারপর টেস্টোস্টেরন, ঠিক আছে, এগুলো সবগুলো তোমার নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে তোমার কাজগুলো করে থাকে, ঠিক আছে? দুই নম্বর যেটা হতে পারে, একটা হচ্ছে ডাউন রেগুলেশন আর একটা হচ্ছে আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর আর একটা হচ্ছে তোমার আপ রেগুলেশন অফ রিসেপ্টর, ঠিক আছে? তাহলে এটা একটু জিজ্ঞেস করতে পারে তোমাদের, অবশ্যই একটু খেয়াল রাখবে ডাউন রেগুলেশন অফ রিসেপ্টর জিনিসটা কি, যখন কোন একটা নিউরোট্রান্সমিটার বা হরমোন তোমার প্রেজেন্ট থাকবে এক্সেসিভ অ্যামাউন্টে, তখন আমার অ্যাক্টিভ রিসেপ্টরের পরিমাণটা কমে যেতে হবে, ঠিক আছে? কারণ আদারওয়াইজ সে বাইন্ডিং করে তার এক্সেসিভ অ্যাক্টিভিটি করলে তো তোমার আলটিমেটলি সমস্যা হবে, ঠিক আছে? শরীরের জন্য আমার কোনো কিছু কম হলে যেমন সমস্যা, বেশি হলে সমস্যা। তাহলে ডাউন রেগুলেশন হচ্ছে সেটাই, যেখানে তোমার কি হবে, যখন নিউরোট্রান্সমিটার বা হরমোন এক্সেসিভ পরিমাণে থাকবে, আমার রিসেপ্টরের পরিমাণটা কমে যাবে, যাতে সে বাইন্ড করতে না পারে, সেটা হচ্ছে ডাউন রেগুলেশন, ঠিক আছে? আর আপ রেগুলেশন কি, তোমার নিউরোট্রান্সমিটার বা হরমোন এগুলো যদি ডেফিসিয়েন্ট থাকে, তখন আমার কি হবে, দ্য নাম্বার অফ অ্যাক্টিভ রিসেপ্টর বেড়ে যাবে, এটা হচ্ছে আপ রেগুলেশন। তাহলে এটা একটু খেয়াল রাখবো, এটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো মোটামুটি বলতে গেলে তাহলে এন্ডোক্রাইন এক নাম্বার যেটা, এখান থেকে এগুলো শেষ, ঠিক আছে? অর্থাৎ বিশেষ করে এন্ডোক্রাইন গ্ল্যান্ড জিনিসটা কি, অনেক সময় এনজাইম এবং হরমোনের পার্থক্য করে জিজ্ঞেস করতে পারে, এটা পারলে একটু দেখে নিবে, এটা তোমাদের বায়োকেমিস্ট্রিতে ভালো আছে, ঠিক আছে? যদিও ফিজিওলজিতে মনে নেই, কিন্তু বায়োকেমিস্ট্রিতে আশা করি এটা পড়ছো। হরমোন এবং এনজাইমের পার্থক্য পড়ছো বায়োকেমিস্ট্রিতে, বেলাল? না স্যার। নো স্যার। কেন, এটা তো ওখানে থাকার কথা, একটু ভালো করে দেখে নিবা। যদি না পাও তাহলে আমাকে বেলাল একটু ইনফর্ম করবে, ঠিক আছে? এটা থাকার তো কথা, না থাকার তো কথা, আমাদের নিজের তো পড়ছিলাম হরমোন এবং এনজাইমের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা এখানে হয়তো জিজ্ঞেস না করলে বায়োকেমিস্ট্রিতে মাস্ট জিজ্ঞেস করতে পারে। এরপরে দেখো, আচ্ছা তাহলে এখানে যেটা বললাম আমি, তাহলে দেখো মেকানিজম অফ অ্যাকশনের ভিতরে তোমাদের কোনটা বলতেছি আমরা, অ্যালডোস্টেরন এবং কর্টিসল, ঠিক আছে? তাহলে এটা এক প্রকার তোমার যদি মেকানিজম অফ অ্যাকশন অফ স্টেরয়েড আছে বা মেকানিজম অ্যাকশন অফ অ্যালডোস্টেরন বলো, কর্টিসল বলো, থাইরয়েড বলো, তাহলে সেম মেকানিজম, ঠিক আছে? কারণ আমি তো আগে বলে দিয়েছি তোমার স্টেরয়েড হরমোনগুলো আমার কিভাবে কাজ করে, বাই জিন অ্যাক্টিভেশন কাজ করে। তাহলে তোমাকে মেকানিজম অফ অ্যাকশন অফ স্টেরয়েড হরমোন বলো বা স্পেসিফিক ভাবে অ্যালডোস্টেরন বলো, কর্টিসল বলো, থাইরয়েড হরমোন বলো, অনেকটা সেম, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? হয়তো একটু রিসেপ্টর গিয়ে মনে হয় তোমার থাইরয়েড হরমোন আর কর্টিসল, অ্যালডোস্টেরন এগুলো কিন্তু একটু পার্থক্য হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো এটা একটু ভালো করে দেখবা, কারণ এটা তোমরা হায়ার ক্লাসে পড়বা, বাট এখানেও অনেক সময় জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে জিনিসটা কি হবে, হরমোনটা কি করবে, আমার সেল মেমব্রেন ক্রস করবে, ঠিক আছে? তাহলে ডিফিউজেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, ঠিক আছে, এন্টারস ইনটু দ্য সেল, সেল মেমব্রেন ক্রস করার পর সেলের ভিতরে এন্টার করবে এন্ড বাইন্ডস উইথ রিসেপ্টর ইন দ্য সাইটোপ্লাজম। এখানে বলতেছি থাইরয়েড হরমোন মানে নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করে মনে, ঠিক আছে? পার্থক্য থাকে এই জায়গা হতে পারে তোমার। তো অনেক সময় তোমার হরমোন কাজ হিসেবে মনে অনেক সময় এভাবে বলা মনে হয় হরমোন, অর্থাৎ ইন্টারসেলুলার রিসেপ্টর, এক্সট্রাসেলুলার রিসেপ্টর, এভাবে মানে একটা ক্লাসিফিকেশন আছে হরমোনের, ঠিক আছে? তাহলে diffuse across the cell membrane, enters into the cell and binds with receptor in the cytoplasm. Conformation changes occur in the receptor. এখানে conformational change বলতে তোমার structural change বলছে, ঠিক আছে? যখন তোমার হরমোন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে তার structural একটা চেঞ্জ হবে, সেটা এখানে তোমার conformational change লিখতেছে, ঠিক আছে? এরপর কি হতে পারে, the hormone receptor complex actively transported into the nucleus. নিউক্লিয়াস যাওয়ার পর সে কি করবে, তোমার ইন্টারঅ্যাক্টস উইথ ডিএনএ এন্ড নিউক্লিয়ার প্রোটিন, ঠিক আছে? ডিএনএ এবং নিউক্লিয়ার প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্টস করবে, যার ফলে তোমার কি হবে, অ্যাক্টিভেটস দ্য ট্রান্সক্রিপশন অফ স্পেসিফিক জিন টু ফর্ম এমআরএনএ, ঠিক আছে? কারণ এটা তার পরবর্তী তোমার প্রোটিন সিনথেসিসের মাধ্যমে কাজটাই করবে, ঠিক আছে? তাহলে আমার কারণ আমার প্রথমে এমআরএনএ প্রোডিউস করতে হবে, ট্রান্সক্রিপশন করে, ঠিক আছে? সেটা কি করবে, এমআরএনএ প্রোডিউস হওয়ার পর ডিফিউশন অফ এমআরএনএ ইনটু দ্য সাইটোপ্লাজম, ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়াসে এটা প্রোডিউস হওয়ার পর কোথায় যাবে, সাইটোপ্লাজমে যাবে, ঠিক আছে? সাইটোপ্লাজমে যাওয়ার পর কি করবে, অ্যাক্টিভেশন অফ ট্রান্সলেশন এট রাইবোসোম। আমার ট্রান্সলেশন কোথায় হয়, রাইবোসোম হয়, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবা, ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে, ট্রান্সলেশন কোথায় হচ্ছে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভেশন অফ ট্রান্সলেশন এট টু ফর্ম নিউ প্রোটিন, আলটিমেটলি দিস নিউ প্রোটিনস আর রেসপন্সিবল ফর হরমোন অ্যাকশন, ঠিক আছে? তাহলে এটা একটু মেকানিজম একটু ভালো করে দেখে নিবা। এটা বলতে গেলে পুরোটাই স্টেরয়েড হরমোনের মেকানিজম বা মেকানিজম অফ অ্যালডোস্টেরন বলো, কর্টিসল বলো, থাইরয়েড হরমোন বলো, এগুলো, ঠিক আছে? আর পার্থক্য তো বলে দিলাম, বিশেষ করে অ্যালডোস্টেরন কর্টিসল আর থাইরয়েড হরমোনের পার্থক্য মনে এই জায়গায় মনে, ঠিক আছে? এই অ্যালডোস্টেরন কর্টিসল তোমার সাইটোপ্লাজমে বাইন্ড করবে আর অ্যালডোস্টেরন মানে তোমার থাইরয়েড মনে হয় নিউক্লিয়াসের সাথে বাইন্ড করবে। এরপর দেখো কুশিং সিনড্রোম, ঠিক আছে? আচ্ছা তাহলে কুশিং সিনড্রোমের একটু আগে আমি আরো কয়েকটা আইটেম নাম্বার 2 একটু থেকে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে?
তাহলে আইটেম নাম্বার 2 যেটা হাইপোথ্যালামিক হরমোন কি কি আছে এটা তোমরা তো জানো, ঠিক আছে? কিছু হচ্ছে রিলিজিং হরমোন, কিছু হচ্ছে তোমার ইনহিবিটরি হরমোন, ঠিক আছে? রিলিজিং গুলো হচ্ছে তোমার আর কথার উল্লেখ থাকবে, ঠিক আছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোটোপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, ঠিক আছে? আর ইনহিবিটরি হরমোন হচ্ছে আমার দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন ইনহিবিটরিং হরমোন, আরটা হচ্ছে তোমার প্রোলাকটিন ইনহিবিটিং হরমোন, ঠিক আছে? তাহলে দেখো সোমাটোস্ট্যাটিন বা গ্রোথ হরমোন ইনহিবিটিং হরমোন একটা সোর্স করতেছে আমরা কোথায়, হাইপোথ্যালামাস থেকে। আরটা সোর্স কোথায় হতে পারে, এন্ডোক্রাইন পোর্শন অফ প্যানক্রিয়াসের তোমার ডি সেল থেকে বা ডেড সেল থেকে, ঠিক আছে? এবং আরেকটা সোর্স হতে পারে তোমার কোথায়, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকাসা থেকে, ঠিক আছে? বা গ্যাস্ট্রিক মিউকাসা, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা পড়ছো, সো এগুলো খেয়াল রাখো, ঠিক আছে? সোমাটোস্ট্যাটিন তোমার হাইপোথ্যালামাস থেকে আরো দুই জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? ইনহিবিটরিং হরমোনগুলো কি বললাম, এবং আলটিমেটলি দেখো এই প্রত্যেক হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন সে কোথায় যাবে, তোমার অ্যান্টেরিয়র পিটুইটারিতে যাবে, ঠিক আছে? অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে ওখান থেকে গ্রোথ হরমোন রিলিজ করবে, ঠিক আছে? আর এরপরে দেখো একটা জিনিস খেয়াল রাখবো, তোমার হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এদের মধ্যে একটা কানেকশন আছে, ঠিক আছে? এবং অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা সেটা কম্বিনেশন, তোমার পিটুইটারি গ্ল্যান্ডটার নাম হচ্ছে হাইপোফাইসিস, ঠিক আছে? সো অ্যান্টেরিয়র পিটুইটারি যেটা সেটাকে অনেক সময় অ্যাডিনো হাইপোফাইসিস বলে, আর পোস্টেরিয়র পিটুইটারি যেটা সেটাকে তোমার কি বলে, নিউরো হাইপোফাইসিস বলে, ঠিক আছে? নিউরো হাইপোফাইসিস এই কারণে বলতেছে কারণ পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যে দুইটা হরমোন এডিএস এবং অক্সিটোসিন সেগুলো কিন্তু সিক্রেশন হয় তোমার নার্ভ সেল অফ সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, ঠিক আছে? এগুলোর সোর্স কিন্তু তোমার ওই থেকে, দ্যাট মিন্স হাইপোথ্যালামাসের ওই দুইটা নিউক্লিয়াস নার্ভ সেল থেকে আসছে, ঠিক আছে? এগুলো সিক্রেশন কিন্তু আমার কোথা থেকে, হাইপোথ্যালামাসের ওই নার্ভ সেলের ওই নিউক্লিয়াস থেকে, বাট স্টোর হচ্ছে তোমার কোথায়, পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, ঠিক আছে? বাট এগুলো সিক্রেশন কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এটা ঠিক খেয়াল রাখবে, ঠিক আছে? এবং এখান থেকে একটু কষ্ট করে তোমরা এডিএস এবং কার অক্সিটোসিনের ফাংশন, অক্সিটোসিন। হ্যাঁ, তাহলে অক্সিটোসিন ফাংশন একটু বলার সময় ওভাবে বলবা, ইফেক্ট অন প্রেগন্যান্ট ইউটেরাস, নন প্রেগন্যান্ট ইউটেরাস, ইন কেস অফ মেল, ঠিক আছে? এগুলো তাহলে প্রেগন্যান্ট আরটা কথা বলে ওই বিশেষ করে মিল্ক ইনজেকশন, ঠিক আছে? এগুলো একটু ভালো করে বলো। তাহলে তোমার প্রেগন্যান্ট ক্ষেত্রে যেটা করে এট দ্য টুয়ার্ডস দ্য এন্ড অফ জেস্টেশন, ঠিক আছে? জেস্টেশনের শেষের দিকে কিন্তু, আগের দিকে না, ঠিক আছে? এট দ্য টুয়ার্ডস দ্য এন্ড অফ জেস্টেশন, দ্যাট মিন্স থার্ড ট্রাইমেস্টার যেটা বলে থাকি আমরা, 27 থেকে কত 39 বলো বা 40 বলো, ওই টাইমে, ঠিক আছে? ওই টাইমে তোমার কি করবে, সে তোমার ওই স্পার্মাসেল অফ দ্য ইউটারাসটাকে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তোমার কি করবে, আলটিমেটলি এক্সপালশন অফ দ্য বেবি, দ্যাট মিন্স পার্চুয়েশন হেল্প করবে, ঠিক আছে? আর মেল ইনজেকশনে তোমার কি করবে, বাই কন্ট্রাকশন অফ দ্য মায়োপিথেল অফ দ্য সেল দ্যাট লাইনিং দ্য ডাক্ট, ঠিক আছে? লাইনিং অফ দ্য অ্যালভিওলাই, ঠিক আছে? অর্থাৎ ওগুলোর কন্ট্রাকশনের মাধ্যমে সে অ্যালভিওলাই থেকে ডাক্টে মেল কি করবে, ইজেক্ট করবে, তারপর আলটিমেটলি তোমার অ্যালভিওলাই থেকে নিপলের মাধ্যমে তোমার কি হবে, ইজেকশন হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? আর নন প্রেগন্যান্ট রেসের ক্ষেত্রে যেটা করে সেটা মেনলি তোমার স্পাম ফ্যাসিলিটে সহায়তা করে, ঠিক আছে? ফ্যাসিলিটি দ্য স্পাম ট্রান্সফার। আর ইন কেস অফ মেলের ক্ষেত্রে যেটা করে, অর্থাৎ ইজাকুলেশনের সময় সার্কুলেটরি অক্সিটোসিন লেভেলটা বেড়ে যায়, ঠিক আছে? এই লেভেলটা বেড়ে গেলে সে তোমার যেটা করতে পারে, বাস ডিফারেন্স বলো, ওগুলোর কন্ট্রাকশনের মাধ্যমে তোমার কি করতে পারে, টুয়ার্ডস দ্য ইউরেথার দিকে স্পামটাকে বা সিমেন্টটাকে ট্রান্সপোর্টে সহায়তা করে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। আর এডিএস এর ফাংশন বলতে গেলে এক নাম্বার ফাংশন হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন, মাস্ট বলতে হবে। দেখো আনসার বলার সময় একটু এভাবে, ঠিক আছে? এখানে থেকে আমরা এডিএস কে একটা অ্যান্টিডাইউরেটিক মানে সে ডায়রিয়াটাকে প্রিভেন্ট করতেছে, ঠিক আছে? দ্যাট মিন্স ওয়াটারটাকে অ্যাসিডেশন হতে দিচ্ছে না, ডায়রিয়াস হতে দিচ্ছে না, ঠিক আছে? আরেকটার নাম বলতেছে ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে? ভ্যাসো মানে কি, তোমার ভেসেল উপর যে তার প্রেসার ইফেক্ট, ঠিক আছে? দ্যাট মিন্স কনস্ট্রিকশন ইফেক্ট, ঠিক আছে? তাহলে তোমার এডিএস এর ফাংশন বলতে গেলে তোমাদের অবশ্যই এক নাম্বার বেসিক কনস্ট্যান্ট কথাটা বলবা, ঠিক আছে? তাহলে তোমার সে ওয়াটার রিঅ্যাবজর্পশন কোথায় করতেছে, লেট ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং টিবিউল, ঠিক আছে? এন্ড কালেক্টিং ডাক্ট, ঠিক আছে? এবং এগুলো পার মিনিটে বাড়ি দিয়ে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে এবং আলটিমেটলি তোমার ইউরিন কনসেন্ট্রেশনে সহায়তা করতেছে, ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এডিএস এর মাধ্যমে কিডনিতে, এটা তো বিডিএস দেন নাই, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমরা একটু একটা মেসেজ নিয়ে রাখো, সেটা হচ্ছে তোমার কোথায়, ইন কেস অফ কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন অকার্স বাই 3 ওয়েজ, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে অব্লিগেটরি ওয়াটার রিঅ্যাবজর্পশন, একটা হচ্ছে ডিফিউশন, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন, ঠিক আছে? আমি এই কোশ্চেনটা এখানে এই কারণে আলোচনা করতেছি, এটা তোমাদের এমসিকিউতে আসছিল, ঠিক আছে? তাহলে আমার কিডনিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে থাকে 3 ওয়েজ, ঠিক আছে? নট 2 ওয়েজ, ঠিক আছে? ওখানে 2 ওয়েজ লেখা ছিল, ঠিক আছে? এবং ওখানে লেখা ছিল তোমার অব্লিগেটরি হয় না ফ্যাকাল্টেটিভ হয়। তাহলে এডিএস এর মাধ্যমে খেয়াল রাখবা আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে কিভাবে
ফ্যাকাল্টি ওয়াটার অ্যাপ্লিকেশন সেটা কোথায় হচ্ছে লেজিসলেটিভ কম্পারেটিভ কালচার টেবিল এবং কালচার ঠিক আছে ডিফিউশন অফ এর মাধ্যমে মেনলি তোমার কোথায় অ্যাসেন্ডিং লিম অর্থাৎ দুটো ফ্যামিলিতে হচ্ছে ঠিক আছে অ্যাসেন্ডিং লিম হয় মনে ঠিক আছে না সরি ডিসেন্ডিং হয় মনে ঠিক আছে কোথায় ডিভিশনের মাধ্যমে আর অবলিগেটরি ওয়াটার অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার কোথায় প্রক্সিমাল কনভলিউটেড টিউবে ঠিক আছে বিশেষ করে তোমার কিসের কারণে অসমোটিক ফোর্সের কারণে এটা কি আর রাখবো এটা এমসিকিউ তে আসছে তোমাদের ঠিক আছে তাহলে এরপর আইডিএস এর ফাংশন তাহলে এক নম্বর ওয়াটার অ্যাপ্লিকেশন বলো দুই নম্বর সে কি করে তোমার কালেক্টিং ডাক্টে তোমার পারমিটিভ বাড়া দিয়ে ইউরিয়া রিঅ্যাবজর্পশন করে আর তিন নাম্বার কি করে তোমার বেসিক কনস্টিটিউশনের মাধ্যমে আমার ব্লাড প্রেশার ইলেভেট করতেছে ঠিক আছে আদার্সের ভিতরে বলতে গেলে সে লিভারে গ্লাইকোজেনোলাইসিস করে ঠিক আছে এই কয়েকটা জিনিস বাট ওই তিনটা বলতে পারলে আশা করি আর শুনতে চাইবে না তোমাদের কাছ থেকে এরপর যেটা লাগবে হ্যাঁ পিটির হরমোন থেকে কি আছে এগুলো তো জানো এন্ট্রি পিটিরি পোস্টিভ পিটিরি থেকে আগে বললাম এরপর বেসোপ্রেসিন এডিএস আর বেসোপ্রেসিন যেটা আছে তোমার সুপ্রাপ্টিক থেকে ঠিক আছে তাহলে এটা অনেক সময় কনফিউজ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা এই কারণে বেসোর সাথে সুপ্রাটা অ্যাস্ট্রেসটা মিলে রেখে পড়বে ঠিক আছে বেসো সুপ্রাপ্টিক ঠিক আছে আর অক্সিডেন্ট হচ্ছে প্যারাভেন্টিকুলার থেকে ঠিক আছে আর এন্ট্রিপিটিক গ্ল্যান্ড থেকে তোমার কি আছে এগুলো তো জানো এসটিএস তারপর টিএসএস ঠিক আছে তারপর আর কি লিউটিনাইজিং হরমোন এফএসএস ঠিক আছে এগুলো একটু ভালো করে পড়বা এরপরে দেখো এখানে আর যেটা বলতেছে ডোয়ার্ফিজম জাইগান্টিজম অ্যাক্রোমেগালি ঠিক আছে হাইপোপিটিজম ডায়াবেটিস ইনসিপিটাস ঠিক আছে তাহলে ডোয়ার্ফিজম জিনিসটা কি এটা বুঝতেছো ডিউ টু আমার হাইপোসিকেশন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন দ্যাট রিজাল্টস ফ্রম ডিউ টু হাইপোসিকেশন অফ গ্রোথ হরমোন ঠিক আছে এই ডোয়ার্ফিজম তিন ধরনের হতে পারে কি কি একটা হচ্ছে প্যান হাইপোপিটিরিজম ঠিক আছে প্যান হাইপোপিটিরিজম মিন্স আমার যদি অ্যান্টিপিটিসিকেশন অর্থাৎ পিটিসিকেশন সবগুলো কমে গেলে ঠিক আছে সেটা গ্রোথ হরমোন বলো তারপর এসিটিএস বলো মানে সবগুলো কমে যাবে সেটা হচ্ছে প্যান হাইপোপিটিরিজম ঠিক আছে এটা হচ্ছে তাহলে এক নাম্বার হতে পারে গ্রোথ ডোয়ার্ফিজম ডিউ টু প্যান হাইপোপিটিরিজম যেখানে আমার অল সিক্রেশন অফ পিটুইটারি গ্ল্যান্ড ডিক্রিজ ঠিক আছে দুই নাম্বার কি হতে পারে ডোয়ার্ফিজম অনলি ডিউ টু গুড ডেফিসিয়েন্সি ঠিক আছে আরটা হতে পারে তোমার কি তিন নাম্বার সেটা লেভি লরেন ডোয়ার্ফিজম ঠিক আছে এটা মেইনলি আমার কিসের কারণে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য সোমাটোমেটিন ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবা তাহলে লেবি লরেন ডোয়ার্ফিজম কেন হচ্ছে ডিউ টু সোমাটোমেটিন ডেফিসিয়েন্সি ঠিক আছে তাহলে সোমাটোমেটিন জিনিসটা কি এটা খেয়াল রাখবে এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এটা হচ্ছে পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টর ঠিক আছে সিক্রেটেড বাই কি দ্বারা সিক্রেটেড হতে পারে তোমার মেনে লিভার দ্বারা এবং আদার টিস্যু দ্বারা ঠিক আছে তাহলে এটা হচ্ছে পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টর সিক্রেটেড বাই লিভার এন্ড আদার টিস্যু ঠিক আছে এবং এটা মেইনলি গ্রোথ হরমোন ঠিক আছে গ্রোথ হরমোন কিন্তু আমার সোমাটোমেটিন ফর্মেশনের মাধ্যমে কাজটা করে থাকে ঠিক আছে সে নিজেই কিছু কাজ করে বাট গ্রোথ হরমোনে সোমাটোমেটিন ফর্মেশনের মাধ্যমে ডেইলি করতে পারে ঠিক আছে তাহলে সোমাটোমেটিনটা দুই ভাগে ভাগ করতে মনে হয় গ্রুপ 1 গ্রুপ 2 বা গ্রুপ 3 এর ভিতর যেটা খেয়াল রাখবা সোমাটোমেটিন সি যেটা মেইনলি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 নামে পরিচিত এটা বেশি ইম্পর্টেন্স ঠিক আছে তাহলে সোমাটোমেটিন জিনিসটা কি এটা ক্লাসিফিকেশন এবং ফাংশনটা দেখে নিবে এটা ফাংশন কি স্কেলেটাল গ্রোথ বলো কার্টিলেজ গ্রোথ বলো ঠিক আছে ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি অ্যান্টিলাইপিক অ্যাক্টিভিটি ঠিক আছে তাহলে দেখো গ্রোথ হরমোন এই জিনিসটা বোঝার চেষ্টা করে কাছে গ্রোথ হরমোনের কাজ হচ্ছে তোমার লাইপোলাইসিস করা ঠিক আছে বাট সোমাটোমেটিনের মাধ্যমে সে অ্যান্টিলাইপিলিটি কাজ করে এটা একটু খেয়াল রাখবে ঠিক আছে সে এমনি নিজে কাজ করে লাইপোলাইসিস করে ঠিক আছে বাট সোমাটোমেটিনের মাধ্যমে কাজটা করতে গেলে তার অ্যান্টিলাইপিলিটিক অ্যাক্টিভিটি হয়ে যাবে ঠিক আছে একটু উল্টা হয়ে যাবে এই জিনিসটা একটু খেয়াল রাখবে এরপর দেখো ডোয়ার্ফিজমের তাহলে ক্লিনিক্যাল ফিচারসগুলো খেয়াল রাখবে এবং এর সাথে একটু তোমরা ডোয়ার্ফিজমের সাথে ক্রেটিনিজমের পার্থক্য করবে ঠিক আছে এটা আমি একটা কয়েকটা স্লাইড তৈরি করছিলাম এটা পরে নেক্সট ক্লাসে দেখা দিব তারপরে এখন একটু ডোয়ার্ফিজম এবং ক্রেটিনিজমের মধ্যে পার্থক্য কি ঠিক আছে তাহলে ডোয়ার্ফিজম হচ্ছে আমার ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আর ক্রেটিনিজম হচ্ছে ডিউ টু আমার থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি ঠিক আছে দুই নম্বরে বলতে পারি আমরা আমার গ্রোথ যে ডোয়ার্ফিজম গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সির কারণে সেখানে কিন্তু প্রপোর্শনাল গ্রোথ হবে ঠিক আছে বাট ক্রেটিনিজমে তোমার ডিসপ্রপোর্শনাল গ্রোথ হবে ঠিক আছে এটা খেয়াল রাখবে এখানে প্রপোর্শনাল গ্রোথ হবে ওখানে ডিসপ্রপোর্শনাল গ্রোথ হবে ঠিক আছে তিন নাম্বার ডোয়ার্ফিজম কিন্তু ডোয়ার্ফিজমের বেবি বলো বা পেশেন্ট গুলো তোমার কি থাকবে না মেন্টালি রিটার্ডেড থাকবে না বাট ক্রেটিনিজমের পেশেন্ট গুলো মেন্টালি রিটার্ডেড থাকবে ঠিক আছে চার নম্বর যেটা হতে পারে তোমার ডোয়ার্ফিজমের ক্ষেত্রে যেটা গ্রোথ হরমোনের কারণে হচ্ছে ঠিক আছে সে ডোয়ার্ফিজমে কিন্তু তোমার কি হবে না মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট আর নট ডিলেড ঠিক আছে বাট ক্রেটিনিজমের ক্ষেত্রে তোমার মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট ডিলেড হবে ঠিক আছে তাহলে এখানে মাইলস্টোন জিনিসটা কি এটা হচ্ছে একটা নিউনেট থেকে সে যখন ইনফ্যান্টে যাবে বা অ্যাডোলেসেন্সে যাবে ঠিক আছে বা অ্যাডাল্টে যাবে তখন আমাদের কিছু ধারাবাহিকতার ক্রম আছে ঠিক আছে একটা ইনফ্যান্ট অর্থাৎ নিউনেটের বা একটা ইনফ্যান্টের তার কখন নেক কন্ট্রোল হবে ঠিক আছে তাকে কেউ যদি তার নাম ধরে ডাকে সে কখন পেছন দিকে ফিরে তাকাবে ঠিক আছে সে কখন বসবে সে কখন দাঁড়াবে সে কখন হাসবে ঠিক আছে এগুলো কিন্তু এক একটা সিকোয়েন্স আছে ঠিক আছে
অর্থাৎ স্পেসিফিক, কোনোটা 3 মাসে হয়, কোনোটা 1 বছরে হয়, কোনোটা 2 বছরে হয়, ঠিক আছে, কোনোটা 5 মাসে হয়, ঠিক আছে। এই যে ডেভেলপমেন্টের যে ধারাবাহিকতার ক্রম সেগুলোকে বলতেছে আমরা মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে। এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এরপর আর কি হতে পারে, আরেকটা যেটা আছে দেখো, যারা ডোয়ার্ফিজমের ক্ষেত্রে তোমার প্রপোর্শন যেটা থাকবে, ঠিক আছে, সেটা ক্রনোলজিক্যাল এজ মেইনটেইন করবে, ঠিক আছে। বাট ক্রেটিনিজম যারা, তাদের কিন্তু রিটেন দেয়ার ইনফ্যান্টাইল প্রপোর্শন, ঠিক আছে। ইনফ্যান্টাইল প্রপোর্শন জিনিসটা কি দেখো, এই প্রপোর্শনটা ঠিক রাখবে, অর্থাৎ যদিও তোমার ডলফিনগুলো স্ট্যান্ডার্ড গ্রোথ হয়, বাট তাদের প্রপোর্শনটা তোমার একটা ক্রনোলজিক্যাল এজ অনুযায়ী যেভাবে হবে, গ্রোথটা ওভাবে হবে, প্রপোর্শনটা ওভাবে হবে, ঠিক আছে। বাট ক্রেটিনিজমের ক্ষেত্রে তাদের ইনফ্যান্টাইল প্রপোর্শন থেকে যাবে। তাহলে গ্যাননে একটা তোমার ছবি দিয়ে একটা চার্ট আছে, ঠিক আছে। 2 বছরের বাচ্চা, একটা হচ্ছে হ্যাপাথাইরয়েড, একটা হচ্ছে ডোয়ার্ফিজম, 8 বছর একটা বাচ্চা নরমাল, 8 বছর একটা বাচ্চা তোমার ক্রেটিনিজম, ঠিক আছে। এরকম একটা চার্ট আছে, ঠিক আছে। তাহলে ওখানে দেখবা একদিকে তোমার সেন্টিমিটার দিয়ে উপরে শো করছে, দ্যাট মিন্স ওয়াই অ্যাক্সিসে, ঠিক আছে, এবং নিচে বছরটা উল্লেখ করছে, এবং ওখানে একটা তার বডির একটা জায়গায় বিশেষ করে বলতে গেলে ওটা পিভি সিম্পাইসিস বলতে পারি আমরা, ঠিক আছে। ওই প্রপোর্শন দেখবে একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা আন্ডারলাইন করে গেছে, ঠিক আছে। তাহলে ওই প্রপোর্শনে যখন তাকে কি করছে, ডিভাইড করছে 2 পার্টে, তখন দেখবা যখন ইনফ্যান্ট, ইন কেস অফ ইনফ্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে, তার যেটা হয় তোমার আপার পোর্শনটা কি হয়, আপার পোর্শন নরমাল ইনফ্যান্টের ক্ষেত্রে তার আপার পোর্শন এবং লোয়ার পোর্শন কি থাকে, বিশেষ করে তোমার কোনটা, এটা তো আমি একটু কনফিউজ হয়ে গেলাম। এখানে তোমার আপার পোর্শন সেগমেন্টটা একটা অ্যাডাল্টের ক্ষেত্রে তোমার কি থাকবে, বেশি থাকবে। ইনফ্যান্টের ক্ষেত্রে যেটা হয়, তার লোয়ার সেগমেন্টটা আপার সেগমেন্ট থেকে একটু বেশি থাকে, ঠিক আছে। এবং ইনফ্যান্টাইল প্রপোর্শনটা তোমার ক্রেটিনিজম দেখতে পাবা, ঠিক আছে, কিন্তু এটা তুমি যারা ডোয়ার্ফিজম তাদের ক্ষেত্রে দেখা যাবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন ইনফ্যান্টে থাকে তখন তার আপার সেগমেন্টে কি থাকে, একটু কম থাকে, ঠিক আছে, লোয়ার সেগমেন্টে কি থাকে, একটু বেশি থাকে, ঠিক আছে। ওই যে পিভি সিম্বাইসিসের প্রপোর্শনে ভাগ করলাম, ঠিক আছে। বাট যখন বড় হতে থাকে তখন তোমার আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট অনেকটা সেম লেভেলে চলে আসে, ঠিক আছে। এবং অনেক ক্ষেত্রে আপার সেগমেন্টে বলতে গেলে কি থাকে, কিছুটা একটু বড় থাকে। বাট যারা ক্রেটিনিজম থাকবে ওদের দেখবে যে ওই ইনফ্যান্টাইল প্রপোর্শনটা থেকে যাবে, ঠিক আছে। তাদের লোয়ার সেগমেন্টটা বড় থাকবে, আপার সেগমেন্টটা বড় থাকবে না। এটা তোমরা ছবিটা দেখলে তখন ক্লিয়ার হতে পারবে, ঠিক আছে। সো পারলে যাদের জ্ঞান আছে একটু ওখান থেকে ছবিটা দেখে নেবে, ঠিক আছে। এটা মেইনলি তোমার পিটুইটারির যে সাবজেক্ট সাবপার্টটা আছে ওখানে দিছে, ঠিক আছে। ওটা তাই থামানো ওখানে দেয় না, ওটা দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ছবি দেখলে একটা ইমপ্রেশন চলে আসবে। তাহলে এই কারণে বললাম একটু ক্রেটিনিজম এবং ডরফিজম পার্থক্যটা দেখে নিবে, ঠিক আছে। জাইগান্টিজম কি, এগুলো তো জানো। তাহলে জাইগান্টিজম মেইনলি আমার অ্যাক্রোমেগালি বলো, জাইগান্টিজম বলো, দুইটাই হচ্ছে তোমার কিসের কারণে, হাইপারসিকেশন অফ গ্রোথ হরমোন, ঠিক আছে। এখান থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, জাইগান্টিজম হচ্ছে তোমার বিফোর দ্য ফিউশন অফ এপিফাইসিস উইথ ডায়াফাইসিস, আর অ্যাক্রোমেগালি হচ্ছে তোমার আফটার দ্য ফিউশন অফ এপিফাইসিস। এই লাইনটা মাস্ট মনে রাখবে, এটা যেন বলা হয়, ঠিক আছে। কারণ তোমরা পার্থক্য বলতে গেলে এটা শুনতে চাইবে, ঠিক আছে, বিফোর বলতেছে কিনা, আফটার বলতেছে কিনা, ঠিক আছে। এরপর যে জিনিসটা মনে রাখবে এখান থেকে, অ্যাক্রোমেগালির ক্ষেত্রে যে ক্লিনিক্যাল ফিচারসগুলো সবগুলো তো মনে থাকবে, তবে অ্যাক্রোমেগালির ক্ষেত্রে একটা কনফার্মেটরি টেস্ট, সেটা তোমরা জানো আশা করি। জানো, একটু নামটা বলো তো আমাকে, অ্যাক্রোমেগালির জন্য কনফার্মেটরি টেস্টের নাম কি? দেখে একজন রেসপন্স করো। Growth hormone suppression test. হ্যাঁ, তাহলে গ্রোথ হরমোন সাপ্রেশন, এটার আরেকটা এটা কি বলতে পারবা? OGTT, sir. হ্যাঁ, দ্যাট মিন্স অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে। অর্থাৎ আমি গ্লুকোজ লোড দিয়ে দেখবো তার গ্রোথ হরমোন সাপ্রেশন হচ্ছে কিনা। এবং এটা থেকে একটা মেসেজ নিয়ে যাও, তোমার গাইটন বা জ্ঞাননে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। ওই চার্টে দেওয়া আছে ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট গ্রোথ হরমোন সিক্রেশন, ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন, ঠিক আছে। তাহলে ওখানে যে ফ্যাক্টর দ্যাট ডিক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন, ওখানে বলা আছে আমার যদি ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, এগুলো যদি বেড়ে যায় তাহলে আমার গ্রোথ হরমোন সাপ্রেশন হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে এই গ্রোথ হরমোন সাপ্রেশন টেস্ট একটা নাম বলতেছি অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। জাস্ট লাইক কোনটা বলতে গেলে তোমার ডায়াবেটিস মেলাইটিস পেশেন্টকে ডায়াগনোস করার জন্য যে টেস্টটা করে ওটা ওরকমই, ঠিক আছে। অর্থাৎ আপনার 75 গ্রাম অরাল গ্লুকোজ ড্রিঙ্ক, সেই গ্লুকোজ ড্রিঙ্কটা তোমার অবশ্যই কত 250 থেকে 300 ml পানিতে মিক্স করে দিবে, ঠিক আছে। এটা কয়েকটা প্রসিডিউর আছে, এগুলো আমি তারপরে একটু ওইদিকে ডিটেইলসে বলে দিব। তাহলে এটা দেওয়ার পর যেটা করা হয় মেইনলি দেখে যে তোমার, অর্থাৎ আমি তো একটা পেশেন্টকে যেহেতু গ্লুকোজ ড্রিঙ্ক দিচ্ছি, তাহলে আমি স্বাভাবিক আমি গ্লুকোজ খাচ্ছি এখন, ঠিক আছে। তাহলে আমার ব্লাডে গ্লুকোজ লেভেল তো বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে নর্মালি আমরা জানি ওই যেটা বললাম যে চারটা বললাম, ওখানে লেখা আছে আমার ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলো আমার গ্রোথ হরমোন সিক্রেশনকে ডিক্রিজ করে বা কমে দেয়, ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি এখানে ওই জিনিসটা ফলো করতেছি, ওই জিনিসটা দেখতে চাচ্ছি আমি তাকে অরালি গ্লুকোজ ড্রিঙ্ক দেওয়ার পরে তার গ্রোথ হরমোন সাপ্রেশন হচ্ছে কিনা, ঠিক আছে।
আচ্ছা একটু পরে মনে হয় হয়তো এটা আবার অফ হয়ে যেতে পারে, একটু তোমরা কি করবা, আবার এটা এন্ট্রি দিতে হবে, ঠিক আছে? স্যার আর আমাদের ইনসান, ক্লাস আমাদের তো হ্যাঁ ইনসান তুমি একটা কাজ করবা, তুমি একটু কাইন্ডলি তোমাদের যারা যারা রোল প্রেজেন্ট আছে ওদের রোল নাম্বারগুলো আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর মেসেজটা একটু সবাইকে দাও, ঠিক আছে? সাফারা কিন্তু তোমরা ওকে হবে, স্যার। আমি কথা বলতেছি। এই ক্লাসগুলো মিস করলে সাফারা তোমরা হবে। তুমি তোমাদের বিশেষ করে এখন যারা যারা প্রেজেন্ট আছে তাদের একটু পার্সেন্টেজ গুলো ওকে নিয়ে স্যার। আমাকে মেস করে দিবে, ঠিক আছে? আর ওদের একটু ওকে স্যার। জিজ্ঞেস আর ওদের একটু কষ্ট করে জিজ্ঞেস করবো ওরা ক্লাস করতে চাচ্ছে না কেন, কি সমস্যা, ঠিক আছে? আমাকে একটু ইনফরমেশনটা দিবা কষ্ট করে, তুমি মনে থাকবে? ওকে স্যার। হ্যাঁ তাহলে দেখো আমি গ্রোথ হরমোন সাপ্রেশনের যে কথাটা বলতে চাচ্ছি, তোমরা এখন লিভ নিও, ঠিক আছে? আর একটু পরে করে নাও, 5-10 মিনিট পরে করে নিও। আচ্ছা তাহলে এটা যেটা বলতে ওকে চাচ্ছি, স্যার। গ্রোথ হরমোন সাপ্রেশন টেস্ট, তাহলে যেটা 8 নম্বর হচ্ছে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে? দ্যাট মিন্স আমি 250 থেকে 300 ml পানিতে গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ মিশানোর পরে পেশেন্টকে দিব, ঠিক আছে? এবং পেশেন্টকে এটা আস্তে আস্তে খেতে বলবো, এবং অবশ্যই 5 মিনিট থেকে যেন বেশি দেরি না করে, ঠিক আছে? কারণ এটার আল্ট্রা সাইড এফেক্ট থাকে, একটু পেশেন্টের নশিয়া ইফেক্ট হতে পারে, ঠিক আছে? মানে এই গ্লুকোজ ড্রিঙ্কের কারণে তার একটু বমির ভাব লাগতে পারে, যেটাকে আমরা নশিয়া বলতে চাই, ঠিক আছে? এই কারণে একটু আস্তে আস্তে খেতে বলবো, তবে সেটা একটু 5 মিনিট থেকে যেন বেশি দেরি না হয়, ঠিক আছে? তাহলে এটা দেওয়ার পরে আমি দেখতে চাইবো তার গ্রোথ হরমোন সাপ্রেশন হচ্ছে কিনা, ঠিক আছে? কিন্তু এখানে অ্যাক্রোমেগালি কিন্তু তার গ্রোথ হরমোন সাপ্রেশন হবে না, ঠিক আছে? সো এখানে বলতেছি এখান থেকে একটা মেসেজ নিয়ে যাও এন্ডোক্রাইন প্যাথোলজি বা এন্ডোক্রাইন কোন একটা অ্যাবনরমালিটি ডায়াগনোসিস করার জন্য আমাকে দুই ধরনের টেস্ট করতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে সাপ্রেশন টেস্ট আর একটা হচ্ছে স্টিমুলেশন টেস্ট, ঠিক আছে? সাপ্রেশন টেস্ট আমি সেখানে করব যেগুলো আমার গ্ল্যান্ডের হাইপার সিক্রেশন হবে, ঠিক আছে? আর আমি স্টিমুলেশন টেস্ট সেখানে করব যেখানে আমার কি হবে, গ্ল্যান্ডের হাইপার সিক্রেশন হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তাহলে একটা সাপ্রেশন টেস্ট, স্টিমুলেশন টেস্ট উল্টা ক্ষেত্রে করব, ঠিক আছে? যেখানে আমার সিক্রেশন বেশি হবে, গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে আমি সাপ্রেশন টেস্ট গুলো করব। আর যেখানে গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি থাকবে, সিক্রেশন কমে যাবে, সেখানে আমি তোমার কোন টেস্টগুলো করব, স্টিমুলেশন টেস্টগুলো করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে মনে রাখবা অ্যাক্রোমেগালির জন্য তোমার কনফার্মেটরি টেস্ট হচ্ছে গ্রোথ হরমোন সাপ্রেশন টেস্ট বা অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ঠিক আছে? আর হাইপোপিটুইটারি মানে আলটিমেটলি বুঝতেছো আমার পিটুইটারি সিক্রেশন কমে যাওয়ার কারণে যে ক্লিনিক্যাল কন্ডিশন হবে, ঠিক আছে? তাহলে দেখো প্যান হাইপোপিটুইটারির কারণে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা जी सर। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার স্লাইড। জুম গুলো মানে আপডেট করে নাই, এটা সমস্যা না ক্লাসের মাঝখানে। আমি বিদ্যালয় স্যার কোনো ক্লাস আছে বেলাল? আছে স্যার, সেকেন্ড পেজের ক্লাস আছে স্যার 11টা থেকে। 11 থেকে না? ওদের এখন থার্ড ইয়ারে কি ফরেনসিক আর কমিউনিটি মেডিসিন না? জি স্যার। না, তোমাদের থার্ড ইয়ার সিস্টেমটা করছে যে হয় না, আমাদের সময় তো তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মিলে 5টা সাবজেক্ট ছিল, ঠিক আছে? বাট তোমাদের যে দুইটা সাবজেক্ট করছে ওখানে দরকার ছিল তোমার মাইক্রোপ্যাথো বা ফার্মাকোলজি থেকে একটা সাবজেক্ট নিয়ে আসা, বুঝো নাই? কারণ 5টার ভিতরে ও 3টা হচ্ছে তোমার কঠিন সাবজেক্ট, ঠিক আছে? 5টার ভিতরে ওই 3টা হচ্ছে তোমার কঠিন সাবজেক্ট, বুঝো নাই? এই 5টার ভিতরে হচ্ছে তোমাদের ওই 3টে হচ্ছে কঠিন সাবজেক্টগুলো, ঠিক আছে? যেগুলো তোমার মাইক্রোবায়োলজি বলো, প্যাথোলজি বলো, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো কুর্সিং সিনড্রোম, ঠিক আছে? তাহলে ওখানে কোন জায়গায় ছিলাম?
অ্যাক্রোমেগালি হাইপোপিটিজম, ঠিক আছে? তাহলে একটু প্যান হাইপোপিটিজম জিনিসটাকে একটু খেয়াল রাখবে এবং এটার কারণে কি ইফেক্ট হতে পারে, ঠিক আছে? তাহলে যেহেতু আমার ওখানে অল সিক্রেশন কমে যাচ্ছে তাহলে হরমোন ডেফিসিটের কারণে আমার প্রত্যেকটা ইফেক্ট হবে, কমে যাবে, তাহলে আমার কি হতে পারে, তোমার ডোয়ার্ফিজম হতে পারে, ঠিক আছে? যেহেতু তোমার এলএস এফএস এর সিক্রেশন গুলো কমে যাবে, সেক্ষেত্রে আমার কি হতে পারে, রিপ্রোডাকশনের সমস্যা হতে পারে, ঠিক আছে? সো সেখানে তোমার ইনফার্টিলিটি বলো, ঠিক আছে, স্টেরিলিটি বলো, ঠিক আছে, লস অফ লিবিডো এগুলো হতে পারে, ঠিক আছে? এবং ওখান থেকে যেহেতু অ্যাসিডিক সিক্রেশন কমে যাচ্ছে, ঠিক আছে, সে অ্যাসিডিক যেটা আবার তোমার অ্যাড্রেনাল কর্টেক্সে গিয়ে কাজ করবে, ঠিক আছে? তাহলে ওখানে যেটা হতে পারে তোমার, সেটা কি হতে পারে, এই বিশেষ করে আমরা যে বললাম এডিসন ডিস বলো, তারপর তোমার কুশিন সিনড্রোম বলো, ঠিক আছে? তাহলে এই প্রবলেম গুলো হতে পারে, ঠিক আছে? কারণ কুশিন সিনড্রোমে তো এখানে একটু তো দেখাচ্ছে অলরেডি, কুশিন সিনড্রোম দুই ধরনের, ঠিক আছে? অ্যাসিটিএস ডিপেন্ডেন্ট হতে পারে, অ্যাসিটিএস ইনডিপেন্ডেন্ট হতে পারে, ঠিক আছে? তাহলে অ্যাসিটিএস যেটা ডিপেন্ডেন্ট, সে কারণে আমার এই সমস্যাগুলো হতে পারে, ঠিক আছে? ওইদিকে আবার যদি আমার টিএসএস না আসে, তাহলে সে কি করবে, তোমার থাইরয়েড গ্ল্যান্ডের উপর গিয়ে কাজ করতে পারবে না, তাহলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের ইফেক্ট গুলো হতে পারে, হাইপোথাইরয়েডিজম বলে টাইপোসিস, ঠিক আছে? এখান থেকে একটু তাহলে দেখো ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিডাস জিনিসটা কি? ডায়াবেটিস ইনসিপিডাস, তাহলে এখানে আমার মেইনলি যে সমস্যাটা হয়, ঠিক আছে, এটা হচ্ছে টু টাইপস, ঠিক আছে? এটা একটা হচ্ছে তোমার ক্যানিয়াল বা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস, আর হচ্ছে নেফ্রোজেনিক বা ডায়াবেটিস ইনসিপিডাস, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে ক্যানিয়াল বা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিডাস এর ক্ষেত্রে আমার যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে আমার একদম কি হতে পারে, অ্যাডেসিকেশন কমে যেতে পারে, ঠিক আছে? যদি আমার পিটুইটারি গ্ল্যান্ডে বা কোনো সমস্যা হয়, বা কোনো কারণে যদি তোমার হাইপোথ্যালামিক ফেলিউর হয়, ঠিক আছে? আর যেটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, সেক্ষেত্রে আমার কি হয়, মেইনলি তোমার কিডনি যে রেসপন্স করা দরকার, ঠিক আছে? ঠিক আছে? এরপর যেটা খেয়াল রাখবা, তাহলে একটা এই দুটো জিনিস খেয়াল রাখবা, ডায়াবেটিস জিনিসটা কি খেয়াল রাখবে, এটা কয় ধরনের, ঠিক আছে? একটা সেন্ট্রাল বা ক্যানিয়াল, আর হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এবং এই ডায়াবেটিস ইনসিপিডাস জন্য একটা টেস্ট করে, সেটার নাম তো বলতে পারবা কেউ একজন? বলতে পারবা? বেলাল, তুমি জানো? जी सर। বেলাল, তোমাকে जी একটু सर যে सुना একটা, आपको सर। হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াগনোস করার জন্য একটা টেস্ট করে, সেটার নামটা একটু বলতে পারবা বা জানো কিনা? ना सर। কেউ জানো? একটু জানলে বলো, না জানলে অন্য কেউ পারবা? ইনসান, ইনসান কি লিভ নিয়ে নিছে নাকি? ইনসানুল্লাহ, আছো? तो ओवरऑल এ लिखनी মেয়েরা से কেউ सर। পারবা? Sir, urine or osmolarity test? ইউরিন, আচ্ছা, এটা 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 ডিপ্রাইভেশন টেস্ট বলে, তার একটা ওয়ার্ড যোগ করতে হবে, তাও বলে দিলাম, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াগনোসিস করার জন্য আমার ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করো, ঠিক আছে? বা আরেকটা তোমার কম্পাউন্ড আছে ডিপিপি, ঠিক আছে, ডেসঅ্যামিনো ডিসএসপারটেট, এটা না কঠিন, এগুলো লাগবে না। তবে তোমার কি দেখো ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা ডায়াবেটিস ইনসিপিডাস এর জন্য করা হয়, ঠিক আছে? মানে এটার মাধ্যমে তোমার এগুলোর জিনিসটা থেকে তোমার একটা হচ্ছে এটা করবে, আর যেটা তোমরা ইউরিন অসমোলারিটি বা অসমোলারিটির কথা বলতেছো, সেটার একটা ইফেক্ট আছে অবশ্যই, ঠিক আছে? ইউরিন অসমোলারিটি কমলে বা বাড়লে, বা ব্লাড অসমোলারিটি বাড়লে বা কমলে, সেগুলো তোমার ওটার মাধ্যমে মেনলি আমার নেফ্রোজেনিক না সেন্ট্রাল, সেটা ডিফারেন্সিয়েট করে, ঠিক আছে? তো তোমরা মেনলি মনে করো ডায়াবেটিস ইনসিপিডেন্স ডায়াগনোসিস করার জন্য ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে, বলতে গেলে 1 নম্বর শেষ, 2 নম্বর শেষ, ঠিক আছে? এরপর একটু দেখো, আমি একটু প্যারাথাইরয়েড হরমোনটা বলি, ঠিক আছে? পরবর্তী তোমার থাইরয়েড আর সুগারটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন দেখো, জিনিসটা তো তোমরা পারবা। প্যারাথাইরয়েড হরমোন আসছে আমার থেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, যেটা আরেকটা নাম প্যারাথর্মোন, ঠিক আছে? হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা তোমার আসলে এত ছোট থাকে যে অনেক সময় থাইরয়েডেক্টমি, দ্যাট মিন্স থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করার সময় অনেক সময় এটা রিমুভ হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তোমার ডিউরিং অপারেশনের সময় কিভাবে চিনতে পারে, এটা একটা লাইক একটা ফ্যাট গ্লোবিউল, ঠিক আছে? বাট ফ্যাটের দানার মতো, ছোট চর্বির দানার মতো দেখে, ঠিক আছে? ইয়েলো কালার, ঠিক আছে? এবং
ইএনটি বলো বা যারা সার্জন বলো, ওরা কিন্তু অপারেশন করার সময় এভাবে দেখে, ঠিক আছে, অর্থাৎ ইয়েলো ফ্যাট গ্লোবিউল বা চর্বির দানার মতো দেখে ওই সময় তোমার এটা ডিটেক্ট করে, ঠিক আছে। কারণ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রিমুভ করলে তো সমস্যা আছে, যেহেতু এটা ক্যালসিয়ামের সাথে একটা মেটাবলিজমের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে। তাহলে দেখো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমার প্যারাথরমোন, সেটাকে একটু খেয়াল রাখবা। এবং এখান থেকে যেটা লাগবে, এর ফাংশন বলতে মেনলি ক্যালসিয়াম মেটাবলিজমের তার ফাংশন লাগবে, ঠিক আছে। আর রেগুলেশন অফ সিক্রেশন এগুলো তেমন লাগবে না। তাহলে প্যারাথাইরয়েড মধ্যে যেটা লাগবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমার কোন হরমোন আসে, লোকেশনটা একটু খেয়াল রাখবা, ক্যালসিয়াম মেটাবলিজমের রোলটা কি, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল রাখবা হরমোন রেসপন্সিবল ফর ক্যালসিয়াম মেটাবলিজম হচ্ছে তিনটা, ঠিক আছে। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন, দুই নম্বর হচ্ছে তোমার কোনটা, দুই নম্বর কোনটা বলো, এটা পারার কথা। আর দুইটা হরমোন আছে কি কি, স্যার কোয়েশ্চেনটা কি? রেসপন্স করে দেখো। হরমোন রেসপন্সিবল ফর ক্যালসিয়াম মেটাবলিজম, calcitriol, স্যার অ্যামাইলিন। ক্যালসিট্রায়ল, বুঝি নাই। অ্যামাইলিন। ক্যালসিট্রায়ল সেটার কেমিক্যাল, এই ক্যালসিয়াম মেটাবলিজমে অ্যামাইলিন, এটা কি কথা বললে তুমি? calcitonin আর calcitriol। তাহলে ক্যালসিট্রায়ল কেমিক্যাল নেমটা কি? একটা কেমিক্যাল ভিটামিন নেম ডি। আছে, বড় করে সেটা বলো। 125 হ্যাঁ, কেমিক্যাল নেম জানতে চাইলে বা পুরো নামটা জানতে চাইলে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, ঠিক আছে। 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, ঠিক আছে। দ্যাট মিন্স আমার 1 এবং 25 পজিশনে দুইটা হাইড্রোজেন মূলক আছে, এই কারণে বলতেছে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল বা ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ভিটামিন D3, ঠিক আছে। এটা খেয়াল রাখবা। তাহলে এটার সাইট অফ সিনথেসিস তিনটা, একটা হচ্ছে স্কিন, যেটা মেনলি আমার আলট্রাভায়োলেট রেড মাধ্যমে হয়, ঠিক আছে, স্কিন। এরপর হচ্ছে এই কারণে দেখবা বিশেষ করে ছোট বাচ্চাদের বা নিউনেট, ঠিক আছে, ওদের এই কারণে সকালের মিষ্টি রোদে রাখতে বলে, বুঝতেছো, তার কারণ হচ্ছে এটা, ঠিক আছে। আবার তুমি যদি এক্সেসিভ রোদে রাখো, যে অতিবেগুনি রশ্মি, বুঝতেছো, খবর আছে কিন্তু, ঠিক আছে। এই কারণে সকালে মিষ্টি রোদে রাখতে হবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে কিন্তু আলটিমেটলি এটাই, বুঝো নাই, ভিটামিন ডি সিনথেসিস করবে। এবং অনেকের ক্ষেত্রে নিউনেটের জন্ডিস বেশি হলে তাদের ক্ষেত্রে বলে, ঠিক আছে। কারণ ওটাকে তোমার কি করে দেয়, ওই সানলাইটের কারণে ওটা তোমার যে এক্সেসিভ বিলিরুবিন হয়েছে সেটা কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, এবং সলিউবল হয়ে আলটিমেটলি ইউরিন দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি সেটটা মনে রাখবে, একটা হচ্ছে স্কিনে, একটা হচ্ছে লিভারে, আর একটা হচ্ছে তোমার কোথায় কিডনিতে, ঠিক আছে। অনেক সময় এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। ওয়ান টু ফর্মেশন কোথায় হচ্ছে কিডনিতে, অবশ্যই সেখানে প্যারাথাইরয়েড হরমোনের ভূমিকা লাগবে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। আলাদা ইনফ্লুয়েন্স অফ প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে। এই ভিটামিন ডি পরিষ্কার করতে তোমার কিডনিতে গিয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে খেয়াল রাখবা হোয়াট দ্য হরমোন রেসপন্সিবল ফর ক্যালসিয়াম মেটাবলিজম, 3 হরমোন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে আমার কোনটা, প্যারাথাইরয়েড হরমোন, দুই নম্বর হচ্ছে 1 to 5 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল আর ক্যালসিট্রায়ল, তিন নম্বর হচ্ছে তোমার ক্যালসিটোনিন, ঠিক আছে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন কি করবে তোমার, সে তিনটে জায়গায় কাজ করবে, একটা হচ্ছে কিডনিতে, একটা হচ্ছে তোমার বোনসে, আর একটা হচ্ছে কোথায়, ইন্টেস্টিনে, ঠিক আছে। তাহলে এখানে কিডনিতে কি করবে সে তোমার, বিশেষ করে লেট ডিস্টাল কম্পিউটার টিউবিল বলা, কার্টিন টিউবিল, কার্টিনটা, ঠিক আছে, এখানে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা বাড়াবে, ঠিক আছে। আর ফসফেট রিঅ্যাবজর্পশন কি করবে, কমিয়ে দিবে, ঠিক আছে। আলটিমেটলি ফসফেট অ্যাক্সিডেশন করবে কে, প্যারাথাইরয়েড হরমোন, ঠিক আছে। ভিটামিন ডি এখানে কি করবে, ভিটামিন ডি তোমার সে রেনাল থেকে দুইটা অ্যাবজর্পশন করবে, ঠিক আছে। প্যারাথাইরয়েড হরমোন কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে, ফসফেট অ্যাবজর্পশন কমিয়ে দিয়ে এক্সট্রা করবে, বাট ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম এবং ফসফেট দুইটা অ্যাবজর্পশন করবে, ঠিক আছে। তারপর ইন্টেস্টিনে কি করবে, ইন্টেস্টিনে প্যারাথাইরয়েড হরমোন বাই ফর্মেশন অফ ক্যালসিট্রায়ল, ঠিক আছে। দ্যাট মিন্স উইথ দ্য হেল্প অফ ক্যালসিট্রায়ল বা অ্যাক্টিভ ভিটামিন ডি সে কি করবে তোমার ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন করবে, ঠিক আছে। আমার খেয়াল রাখবা ইন্টেস্টিনে অ্যাবজর্পশন হয়, সেটা কিডনিতে গিয়ে রিঅ্যাবজর্পশন হয়, ঠিক আছে। বলেও ইন্টেস্টিনে কোনোদিন রিঅ্যাবজর্পশন বলবা না, চটিতে থাকলে বলে দিতে পারো, তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। এরপরে যেটা বললাম 3 নম্বর হচ্ছে বোন, ঠিক আছে। বোনের ক্ষেত্রে কি করে তোমার, বোনের ক্ষেত্রে খেয়াল রাখবা প্যারাথাইরয়েড হরমোন স্টিমুলেট অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি না অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, বলো কোনটা Osteoclastic করবে। activity. Osteoclastic activity. Plastic activity. হ্যাঁ অস্টিওক্লাস্টিক, হ্যাঁ ঠিক আছে, অস্টিওক্লাস্টিকটা করবে, ঠিক আছে, ব্লাস্টিক করবে না, ঠিক আছে। তাহলে ক্লাস্টিক করে কি করবে, বোন রিজেকশন করবে, বোন রিজেকশন করলে সেখান থেকে আমার কি হবে, মোবিলাইজেশন অফ ক্যালসিয়াম এবং ফসফেট হবে, ঠিক আছে, যেটা আলটিমেটলি কোথায় যাবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে যাবে, ঠিক আছে। সো আমরা যদি আলটিমেটলি যদি প্যারাথাইরয়েড হরমোনের ইফেক্ট বলতে চাই, সেটা হবে কি, সে তোমার ক্যালসিয়াম ব্লাডে তোমার ক্যালসিয়াম লেভেলটা বাড়াবে, ফসফেটটা কমাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা একটু কাইন্ডলি কেয়ার রাখবা। সেটা হচ্ছে তোমার কি যদি বলে
ফাংশন অফ হরমোন, ঠিক আছে? যদি কোনো কারণে বলে প্যারাথিট হরমোনের ফাংশন কি বা রোল কি, আর কিছু বলে না, জাস্ট এটা বলছে ফাংশন প্যারাথিট হরমোন বা রোল, সেক্ষেত্রে তোমরা ক্যালসিয়াম এবং ফসফেট কাইন্ডলি দুটাই উল্লেখ করে দিবে একসাথে, ঠিক আছে? ক্যালসিয়াম বলবা এরপর ফসফেটের কথা টোটাল উল্লেখ করবে না, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে? এটা ভুল করবে না। কোয়েশ্চেন যেভাবে জানতে চাইবে তোমাদের কাছে আনসারটা ওভাবে দিবে এবং এক্সট্রা কিছু বলবে না। কিছু কিছু ক্ষেত্রে টিচারকে কোয়েশ্চেন করার সুযোগ দিবে, ঠিক আছে? তাহলে যেটা বললাম প্যারাথিট হরমোনের ফাংশন বলে তোমাকে ক্যালসিয়াম ফসফেটের ফাংশন একসাথে বলে দেবে, ঠিক আছে? কিডনিটা যখন বলবো তখন ফসফেটের কথাটা বলে দিবে। বাট যদি স্পেসিফিক বল তোমার রোল অফ প্যারাথিট হরমোন ইন ক্যালসিয়াম, তখন বলে যেন ফসফেটের কথা না আসে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা। আর ভিটামিন ডির কাজটা কি? সে তোমার কি করবে, আমার ইন্টেস্টিন থেকে তো দুইটা অ্যাবজর্পশন করতেছে, কিডনি থেকে দুইটা অ্যাবজর্পশন করবে, ঠিক আছে? আর বনে কি করে তোমার ওই ফ্যাসিলিটেট করে প্যারাথিট হরমোন বোন রিজেকশন, বোন ওটাই করে, ঠিক আছে? ফ্যাসিলিটেট করতেছে প্যারাথিট হরমোন ইনডিউস বোন রিজেকশন, যার কারণে বোন থেকে আমার রিসিভে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাবে, ঠিক আছে? আর ক্যালসিটোনিন কি করবে তোমার? ক্যালসিটোনিন হচ্ছে ব্লাড লওয়ারিং করবে, ঠিক আছে? ক্যালসিয়াম লেভেলটা কমে দিবে। সে কমাতে গেলে কি করবে? ইন্টেস্টিনে অ্যাবজর্পশনটা কমে দিবে। আর কিডনি তোমার কি করবে? ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটা কমে দিবে। দ্যাট মিন্স ক্যালসিয়াম এক্সট্রাকশন করে দিবে, ঠিক আছে? সো এগুলো ঠিক খেয়াল রাখবা। তাহলে এখান থেকে একটা জিনিস কি আছে তোমার, টিটানি আছে না? আচ্ছা, টিটানিটা আমি আটটা স্লাইড করছিলাম, ওখানে একটু আলোচনা করবো ওটার সাইনটা নিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো কুশিং সিনড্রোম যেটা বলছি, তাহলে দেখো আলটিমেটলি আজকে একটু একটা শেষ করলাম, দুইটা শেষ করলাম, 4 নম্বরটা শেষ করলাম, ঠিক আছে? তাহলে দেখে গেলো তোমাদের পড়া আছে, ঠিক আছে? আসলে এখানে আর ডিটেইলস আলোচনা করার দরকার নাই, বাস একটু যে কথাগুলো বললাম, যে ইনফরমেশনগুলো দিলাম ওগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে? কোনটার আনসার কিভাবে করতে হবে, আর বেশি এক্সট্রা আনসার দিবে না, যতটুকু জানতে চাইবে ততটুকু করবে। তোমাকে পরীক্ষার সময় খেয়াল রাখবা, কোয়েশ্চেন যত বেশি করতে পারবে, যত বেশি আনসার দিতে পারবে, তোমার মার্কটা কিন্তু তত বেশি হবে, ঠিক আছে? এক্সট্রা বলে টিচারকে কোয়েশ্চেন করা থেকে বিরত রাখবে না। আর লেকচারের সময় ম্যাডামরা কি বলছো ওগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ চটি পড়ো, ঠিক আছে? চটি ছাড়া তো আসলে কেউ পাস করা সম্ভব না, এটা সবাইকে পড়তে হবে, ঠিক আছে? বাট ওখানে কিছু কিছু জিনিস ভুল করে, ঠিক আছে? এগুলো ম্যাডামরাও তোমরা বললে বুঝে যেতে পারবে, ঠিক আছে? এবং ওই জায়গাতে মেনলি ওনাদের অ্যালার্জি আর কি, ঠিক আছে? এটা স্বাভাবিক, এটা যে কেউ, এটা তোমরা লেভেলে গেলে, ওই লেভেলে গেলে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আদরে সম্ভব না, যতক্ষণ না তুমি একজন টিচার হচ্ছে না ততক্ষণ এটা জ্ঞানে তোমার কাছে ফিলিংসটা আসবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে যেটা বলছি দেখো একটু কুশিং সিনড্রোমটা দেখো, ঠিক আছে? তাহলে কুশিং সিনড্রোম জিনিসটা কি দেখো, দ্য ক্লিনিক্যাল কন্ডিশন প্রডিউসড বাই প্রলংড ইনক্রিজ ইন প্লাজমা গ্লুকোটিকেট ইজ কল্ড কুশিং সিনড্রোম। তাহলে আমরা এটা মেইনলি গ্লুকোটিকেট হরমোনের কারণে হচ্ছে, ঠিক আছে? আর কোনো হরমোন না, ঠিক আছে? সো এটা খেয়াল রাখবে, ঠিক আছে? প্রলং ইনক্রিজ কোনটা হবে, সেটা গ্লুকোটিকেট হবে, ঠিক আছে? তাহলে কুশিং সিনড্রোম দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসিডিয়াস ডিপেন্ডেন্ট, দ্যাট মিন্স একটা হচ্ছে কুশিং সিনড্রোমের জন্য আমার অ্যাসিডিয়াস হরমোনটা দায়ী, আর হচ্ছে তোমার অ্যাসিডিয়াস ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যেখানে তোমার অ্যাসিডিয়াসের কোনো ভূমিকা নেই, ঠিক আছে? তাহলে হোয়াট আর দ্য কজ অফ কুশিং সিনড্রোম, ঠিক আছে? তাহলে কজ অফ কুশিং সিনড্রোম বলে দেখো কি রকম হতে পারে। এক নম্বর হচ্ছে গ্লুকোটিকেট সিক্রেটিং অ্যাড্রেনাল টিউমার, দুই নম্বর হচ্ছে অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ঠিক আছে? প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস গ্লুকোটিকেট, ঠিক আছে? এখানে মনে ডিটা আসে না। প্রলং administration of exogenous glucocorticoid, ACTH secreting anterior pituitary tumor, ectopic ACTH secretion by a lung tumor, ঠিক আছে? তাহলে ectopic কথাটার অর্থ হচ্ছে আমার কোন একটা সাবস্টেন্স বা হরমোন যে জায়গা থেকে সিক্রেশন হওয়ার কথা সেখান থেকে না হয়ে যদি অন্য একটা জায়গা থেকে হয় সেটাকে ectopic বলে, ঠিক আছে? তাহলে এরকম কিছু কিছু লাং ক্যান্সার আছে, ঠিক আছে? স্কোয়ামাস সেল কার্সিনোমা বলো, অ্যাডিনোকার্সিনোমা বলো, এগুলো তোমরা প্যাথোলজি বললে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে এরকম লাং ক্যান্সার আছে যেটা মেইনলি মনে হয় কোনটা, স্কোয়ামাস সেলে মনে হয়, ঠিক আছে? এই তোমার একটোপিক অ্যাসিডিফিকেশন হয়, ঠিক আছে? অর্থাৎ দেখো অ্যাসিডিফিকেশন হবে কোত্থেকে আর হচ্ছে কোত্থেকে, ঠিক আছে? যেটাকে আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম বলে থাকি, ঠিক আছে? সো এগুলো প্যাথোলজিতে ভালো করে পড়বা তোমরা, আমি এখানে আলোচনা করার দরকারই নেই। তাহলে একটোপিক অ্যাসিডিস মানে তোমার তোমার কোত্থেকে আসার কথা, অ্যান্টিপিড থেকে আসার কথা, বা সেখান থেকে না আসে কোন একটা লাংয়ে ক্যান্সার হওয়ার কারণে সেখান থেকে তোমার রিলিজ হচ্ছে, ঠিক আছে? সেটাকে বলছি আমরা একটোপিক অ্যাসিডিস, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো গ্লুকোকোর্টিকয়েড সিক্রেটিং অ্যাড্রেনাল টিউমার, অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার কি, এবং এগুলো হচ্ছে আমার অ্যাসিটিএস ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আর সাথে কোনটা 3 নাম্বারটা প্রলং অ্যাডমিনিস্ট্রেশন অফ এক্সোজেনাস, আর এখানে অ্যাসিটিস সিক্রেটিং এন্ট্রিপিটো টিউমার, একটোপিক অ্যাসিটিস, এগুলো হচ্ছে তোমার অ্যাসিটিএস ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এবং এখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল রাখো, গ্ল্যান্ডের ক্ষেত্রে তো তোমরা গ্ল্যান্ডের প্যাথোলজির ক্ষেত্রে অনেক সময় দেখবে যে প্রাইমারি সেকেন্ডারি কথা উল্লেখ করে, ঠিক আছে? তো আমাকে কেউ একজন বলো প্রাইমারি সেকেন্ডারি কি? রোল 15 প্রেজেন্ট, রোল 15 প্রেজেন্ট আছে? আছে রোল নাম্বার 15, বেলা লেকি অ্যাবসেন্ট?
বেলাল जी सर रोल 15 एब्सेंट सर absent 15 না? सर আচ্ছা তোমাদের কোয়েশ্চেন করতেছি, এটার জন্য তোমরা হেজিটেট করার দরকার নেই, ঠিক আছে? পারলে আনসার দিবে, না পারলে সমস্যা নাই। রোল 34 আছে? জি স্যার। স্যার কোয়েশ্চেনটা একটু আবার করেন। হ্যাঁ, গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা যে গ্ল্যান্ডের প্যাথোলজির ক্ষেত্রে প্রাইমারি সেকেন্ডারি বলে থাকি। সো হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি সেকেন্ডারি? দ্যাট মিন্স একটা एग्जांपल বলি, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলতে কি বুঝো আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলতে কি বুঝো? স্যার প্রাইমারি বলতে হচ্ছে যে অ্যাকচুয়াল যে কজটা ওইটার কারণে যদি হয়, সেকেন্ডারি হচ্ছে যে ওই কজটা না বাট আদার কোনো কজের কারণে যদি ওই ডিজিজটা হয় তখন। তো হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকচুয়াল কজ? তুমি এখানে অ্যাকচুয়াল কজ বলতে আমাকে কি বোঝাতে চাচ্ছ? মানে স্যার থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা হয় তখন যদি থাইরয়েড হরমোন হ্যাঁ, দ্যাট ডেফিসিয়েন্সি মিন্স হয়। আমার হচ্ছে প্যাথোলজিটা গ্ল্যান্ড ইটসেলফ, ঠিক আছে? আমার প্যাথোলজি যে আমার গ্ল্যান্ডের সমস্যার কারণে বা গ্ল্যান্ডের প্যাথোলজির কারণে আমার হরমোন সিক্রেশন কমে যায়, সেটা হচ্ছে আমার প্রাইমারি, ঠিক আছে? আর সেকেন্ডারি হচ্ছে আমার যে গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন কমে গেছে, সেটা কিন্তু গ্ল্যান্ডের প্যাথোলজির কারণে না, অন্য কোনো জায়গায় সমস্যার কারণে, সেটা হতে পারে হাইপোথ্যালামাসে, সেটা হতে পারে পিটুইটারিতে, ঠিক আছে? তাহলে এখানে প্রাইমারি বলতে আমার গ্ল্যান্ড ইটসেলফ কোনো প্যাথোলজি থাকলে সেটা হচ্ছে প্রাইমারি। আর গ্ল্যান্ডের নিজস্ব কোনো প্যাথোলজি না, বাট আপার অর্থাৎ তাকে হায়ার যে যারা কন্ট্রোল করতেছে সেখানে যদি তোমার কোনো প্যাথোলজি থাকে এবং সেই প্যাথোলজির কারণে যদি তার সিক্রেশন কমে যায় বা সিক্রেশন বেড়ে যায়, সেটাকে আমরা সেকেন্ডারি বলে থাকি, ঠিক আছে? তো এগুলো একটু জিজ্ঞেস করবে কোশ্চেন করার সময়, আনসার কোশ্চেন করার সময়, ঠিক আছে? তুমি জিনিসটা আসলে বুঝতেছো কিনা, না বুঝে আনসার দিচ্ছ কিনা, ঠিক আছে? তাহলে দেখো এই কারণে বলতেছে আমার প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে? 35 আছে, রোল 35। বেলা 35 আছে? एब्सेंट सर এমনের কি সমস্যা আছে? কন্টিনিউয়াসলি অ্যাবসেন্ট, তার কি ক্লাস ভালো লাগে না? হুম, সে তো একটা ক্লাসও নেই, অলরেডি 5টা ক্লাস থেকে সে তো এখানে একটা ক্লাসও নাই, কি সমস্যা বেলাল? सर ওরকম তো আমাকে কিছু জানায়নি স্যার কোনো কল জানায়নি তুমি একটু নক করবো কি, ঠিক আছে? বলবো যে তোমার 5টা ক্লাস আছে, একটা ক্লাসও কোনো ক্লাস ছিল না, এটা জানতে চাইছিলাম মাত্র, স্যার, ঠিক আছে? এটা একটু ইনফরমেশন দিবা। ওকে স্যার আচ্ছা, তাহলে দেখো, কারণ তোমাদের ক্লাস নিচ্ছি, আশা করি তোমরা নিজেরাই বুঝতেছো, ঠিক আছে? মেডিকেল লাইফ এমন একটা জিনিস, এখানে শেখার কোনো শেষ নেই, ঠিক আছে? আমি আশা করি আমি ক্লাস নিচ্ছি যে বা আমরা ক্লাস নিচ্ছি, তোমরা নিজেরাই বুঝতেছো, ঠিক আছে? লেগেন্সটা কোন জায়গায় আছে, ঠিক আছে? থাকবে, এটা স্বাভাবিক, এটা তোমার জন্য না, এটা আমি আমার টিচার লেভেল বা আমি যদি হায়ার লেভেলে যাই আমারও থাকবে, এখানে মেডিকেল লাইফে জানার কোনো শেষ নেই, বুঝো নাই? এটা স্বাভাবিক। সেই কারণে একটু ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকার চেষ্টা করবে। তাহলে দেখো এখানে যেটা বললাম, হ্যাঁ, তাহলে একটু কষ্ট করে তোমরা প্রাইমারি সেকেন্ডারি জিনিসটাকে দেখে নেবে। তাহলে এখানে একটা জিনিস দেখালাম যে সেটা দেখো কুশিং ডিজিজ, ঠিক আছে? এখানে কুশিং ডিজিজ জিনিসটা কি, ঠিক আছে? তাহলে দেখো কুশিং সিনড্রোম ডিউ টু অ্যান্টেরিয়র পিটুইটারি টিউমার ইজ কল্ড কুশিং ডিজিজ, ঠিক আছে? তাহলে আমার যে কুশিং সিনড্রোমটা অ্যান্টেরিয়র পিটুইটারি টিউমার কারণ হচ্ছে, সেটাকে বলতেছি আমরা কুশিং ডিজিজ, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা, অনেক সময় জিজ্ঞেস করতে পারে। এরপর দেখো ক্লিনিক্যাল ফিচার্স, ঠিক আছে? কুশিং সিনড্রোমের ক্লিনিক্যাল ফিচার্স কি কি আছে, ঠিক আছে? তাহলে মুন ফেস হতে পারে, ঠিক আছে? রেড চিক, বাপেলো হাম, ঠিক আছে? বাপেলো হামটা কেন হচ্ছে? আমার স্ক্যাপুলা রিজিওনে ফ্যাট ডিপোজিশন হওয়ার কারণে বাপেলো হাম হচ্ছে, ঠিক আছে? পেন্ডুলাস অ্যাবডোমেন, ঠিক আছে? অ্যাবডোমিনাল স্ট্রায়া, ঠিক আছে? দেখো অ্যাবডোমিনাল স্ট্রায়া আমরা তোমার কোথায় পাচ্ছি? কুশিং সিনড্রোমে পাচ্ছি। আবার একটা রিপ্রোডাক্টিভ এজ বা একটা ফিমেল যখন প্রেগনেন্ট হয় তার ক্ষেত্রে এস্ট্রা পাওয়া যায়, ঠিক আছে? এস্ট্রায়া পাওয়া যায়, ঠিক আছে? ওই এস্ট্রায়া মেইনলি যেটা হয় তোমার ফ্যাট স্ট্রেচিং এর কারণে হয়, কাদের ক্ষেত্রে? ইন কেস অফ প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে, ঠিক আছে? এবং এটা এই কারণে বলতেছি, এই অ্যাবডোমিনাল এস্ট্রায়া ইন কেস অফ কুশিং সিনড্রোম বলো বা প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে বলো, সে এস্ট্রার কিছুটা পার্থক্য থাকে, ঠিক আছে? কোন একটা তোমার ট্রান্সভার্সে থাকে, কোন একটা লংগিটিউডালি থাকে, ঠিক আছে? এবং এই লংগিটিউডালি বা ট্রান্সভার্সে দেখে তুমি বুঝতে পারবা সেটা কি ডিউ টু প্রেগন্যান্সি না ডিউ টু আদার কজ, ঠিক আছে? এই কারণে এখান থেকে একটু এই জিনিসটা বললাম, ঠিক আছে? অ্যাবডোমিনাল স্ট্রেয়া, ঠিক আছে? তাহলে প্রেগন্যান্সিতে যে স্ট্রেস, সেটা মিলে তোমার কি কারণে হয়? আমার ফ্যাটের যে একটা স্ট্রেস পড়ে, ঠিক আছে? তার যে ওভারওয়েট হয়, ঠিক আছে? ফিটাসের কারণে অ্যাবডোমিনাল ডিস্টেন্স হয়, ঠিক আছে? ওখানে স্ট্রেচিং এর কারণে, ঠিক আছে? টান পড়ার কারণে তোমার ফ্যাট টিস্যুতে বা ডিপোজিট বা ফেটে এই জিনিসটা হয়। তিন স্কিন হতে পারে, তিন এন্ড উইক লিম হতে পারে, ফোর ওন হিলিং, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবা, ফোর উন হিলিং, ঠিক আছে? অর্থাৎ উন হিলিংটা তাড়াতাড়ি হবে না, ঠিক আছে? সেটা কেন হয় আলটিমেটলি? অর্থাৎ এই যাদের কোষিজিন থাকে তাদের কি থাকে, তোমার
গ্লুকোজ লেভেল বেড়ে যায়, ঠিক আছে, অনেকে ডায়াবেটিস ডেভেলপ করে, ঠিক আছে। তো ডায়াবেটিস একটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, ঠিক আছে। তাহলে এরকম কয়েকটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন নাম বলতে পারবা কেউ? তাহলে একটা বললাম এখানে যেমন কুশি সিনড্রোম, ঠিক আছে, তাহলে ডায়াবেটিস, ঠিক আছে, ডায়াবেটিস মেলাইটাস, ঠিক আছে, প্রেগন্যান্সি কিন্তু ইটসেলফ একটা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশন, ঠিক আছে। তারপরে যে তোমার বিভিন্ন ক্যান্সার হচ্ছে, ঠিক আছে, যে ক্রনিক ডিজিজ যেগুলো, ঠিক আছে, লং টার্ম ধরে থাকে, যেমন টিউবারকুলোসিস, ঠিক আছে। তারপরে তোমার যে ক্যান্সার বললাম, ঠিক আছে, এগুলো কন্ডিশন আমার কি ইমিউনো কম্প্রোমাইজ, দ্যাট মিন্স আমার যে ইমিউনিটি থাকে সেটা সাপ্রেস কমে যায়, ঠিক আছে, এবং এই কারণে সমস্যা হতে পারে। তাহলে ডায়াবেটিস, সো ডায়াবেটিস পেশেন্টদের কিন্তু এগুলো ঠিক খেয়াল রাখতে হয়, ঠিক আছে, কাটাচারের ব্যাপারে বা কোনো ট্রমা হচ্ছে কিনা, ঠিক আছে। ডায়াবেটিসের কমপ্লিকেশন তোমরা পড়ছিল কোথায়? ক্রনিক কমপ্লিকেশন কোনটা? ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন যেটা, ঠিক আছে, ডায়াবেটিক ফুড যেটা, ডায়াবেটিক আলসার, ঠিক আছে। এগুলো যখন তোমার হসপিটালে ওয়ার্ড প্লেসমেন্ট করবে তখন দেখবে সার্জারিতে, ঠিক আছে। যদিও তোমরা একটু যেহেতু প্রাইভেট আছো তোমাদের এখানে কম, কিন্তু তোমার এই গভর্নমেন্ট হসপিটালগুলোতে তোমার অনেক ডায়াবেটিক ফুড নিয়ে রুগী আসে, ঠিক আছে, পায়ে আলসার নিয়ে, বুঝো নাই? অনেক সময় তার যে সে কোনো যে ট্রমা হয়েছে বা এখানে যে তার একটা আলসার হয়ে গেছে সে নিজেও জানে না, ঠিক আছে। নিজে কেন জানিস না? ওই যে তোমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি পড়ছিল, ক্রনিক কমপ্লিকেশন মাইক্রোভাস্কুলার ডায়াবেটিক নিউরোপ্যাথি, তার সেন্সেশন থাকে না, ঠিক আছে, সে আঘাত পেয়েছে সে নিজেও জানে না, ঠিক আছে। এই কারণে এগুলো দেখা যায় এবং ট্রিটমেন্ট না নিলে যা সমস্যা আর কি, ঠিক আছে। সো আলটিমেটলি বুঝতে পারে না নিউরোপ্যাথির কারণে, আর আলসার তো তোমার ম্যাক্রোভাস্কুলার ভিতরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা খেয়াল রাখবা ফোর উইনিলিং হচ্ছে, ঠিক আছে, আর ইনক্রিজ ফেশিয়াল হেয়ার এন্ড অ্যাকনি, ঠিক আছে। অ্যাকনির জন্য তোমার এটা যেমন দেয়, ইন কেস অফ মেল টেস্টোস্টেরন দেয়, ইন কেস অফ ফিমেল তোমার ইস্ট্রোজেন হরমোনটা দেয়, ঠিক আছে। অ্যাকনি ফর্মেশনের জন্য মেল হচ্ছে টেস্টোস্টেরন, ফিমেল হচ্ছে কোনটা? ইস্ট্রোজেন, ঠিক আছে। অবেসিটি হতে পারে, ইনসমনিয়া হতে পারে, ঠিক আছে, হাইপারটেনশন হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, ইন কেস অফ মেল ইম্পর্টেন্স হতে পারে, ইন ফিমেল অ্যামেনোরিয়া হতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে এগুলো একটু অ্যামেনোরিয়া ইম্পর্টেন্স, এগুলো একটু রিপ্রোডাক্টিভ ওখানে আলোচনা করবো। অ্যামেনোরিয়া মানে কি? তোমার অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। অবশ্যই এটা শুধু অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন বলা হয় না, ফর কনজিকিউটিভ 3 সাইকেল, অনেক সময় বলা হয় 6 মান্থ, ঠিক আছে। অ্যামেনোরিয়া আবার দুই প্রকার হতে পারে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। প্রাইমারি মানে দ্যাট মিন্স তার এখনো মেনস্ট্রুয়েশন হয়নি, ঠিক আছে। সেকেন্ডারি মানে হয়েছে বাট কোনো কারণে তার হচ্ছে না, ঠিক আছে। সো সেকেন্ডারি অ্যামেনোরিয়ার দ্য মোস্ট এক্সাম্পল প্রেগন্যান্সি, ঠিক আছে, প্রেগন্যান্সি হতে পারে, ঠিক আছে, মেনোপজ হতে পারে, ঠিক আছে। আবার মেনোপজ সেটা কি সেটা তো তোমরা জানো, পার্মানেন্ট সেসেশন অফ মেনস্ট্রুয়েশন, অনেক কিছু বলে ফর অ্যাট লিস্ট 1 ইয়ার, ঠিক আছে, অন্ততপক্ষে অ্যাট লিস্ট 1 ইয়ার, ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ ডিউ টু অফ দ্য ওভারিয়ান ফলিকল, ঠিক আছে। যদি তোমরা জানবে কি আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন কমে যাবে কারণ, ঠিক আছে। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন পড়ে যাওয়ার কারণে আলটিমেট কালপিট হচ্ছে তোমার কোনটা? ওভারিয়ান ফলিকল, ঠিক আছে। কারণ একটা ফিমেল তার জন্ম থেকে তার যখন তোমার পিউবার্টিতে যায়, রিপ্রোডাক্টিভ এজে যায় বা অ্যাডাল্টে যায়, ঠিক আছে, তার ওভারিয়ান ফলিকলটা ফিমেল ফলিকল থেকে আস্তে আস্তে ফলিকলের পরিমাণটা কমে যায়, ঠিক আছে। সো আলটিমেটলি ওভারিয়ান ফলিকল কমে যাওয়ার কারণেই কিন্তু আমার ইস্ট্রোজেন সিক্রেশন কমে গিয়ে তার মেনোপজটা হচ্ছে, ঠিক আছে, 45 বা 55 এর দিকে আর কি, ঠিক আছে। তাহলে এখানে দেখো হাইপারটেনশন হাইপারগ্লাইসেমিয়া মেলের ক্ষেত্রে ইম্পর্টেন্স মানে তোমার ইনএবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স, ঠিক আছে, এটা তোমার ইম্পর্টেন্স হিসেবে অভিহিত, ঠিক আছে। তাহলে একটু ক্লিনিক্যাল ফিচার দেখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্স কুশি সিনড্রোম, ঠিক আছে, জিনিসটা কি অনেক সময় শর্ট আসতে পারে, ঠিক আছে। এরপর দেখো ট্রিটমেন্ট কি হবে, ঠিক আছে। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে তোমার অনেকটা বলতে গেলে অ্যাকর্ডিং টু কস্ট, ঠিক আছে। আমার যদি টিউমার হয় তাহলে আমাকে টিউমারটা রিমুভ করতে হবে, ঠিক আছে, ফলোড বাই অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যাড্রেনাল স্টেরয়েডস, ঠিক আছে। তাহলে এখান থেকে হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি এগুলো প্যাথোলজি। হাইপারপ্লাসিয়া মিন্স ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, কোন একটা সেলের নাম্বার বেড়ে গিয়ে সে অর্গান যদি তোমার সাইজে বেড়ে যায় সেটা হচ্ছে আমার কি হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। সরি সাইজ বলতেছি, সেলের নাম্বারে বেড়ে যাওয়াটাকে তোমার হাইপারপ্লাসিয়া বলে, ঠিক আছে, আর সাইজে বেড়ে যাওয়াকে তোমার হাইপারট্রফি বলে, ঠিক আছে। এগুলো একটু ভালো করে খেয়াল রাখবা, হাইপারট্রফি জিনিসটা কি। এরপর দেখো অ্যাডিশন ডিজিজ জিনিসটা কি, ঠিক আছে। দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাইপোসিকেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স, দেখো এখানে কিন্তু হাইপোসিকেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স পুরোটাই হচ্ছে, ঠিক আছে। দ্যাট মিন্স কর্টিকোস্টেট বলো, মিনারোকর্টিকেট বলো, অ্যান্ড্রোজেন বলো, ঠিক আছে। বাট কুশিন সিনড্রোম অনলি prolonged plasma glucocorticoid level, ঠিক আছে। বাট অ্যাডিশন ডিস হচ্ছে আমার হাইপোসিকেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স। সো দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হাইপোসিকেশন অফ অ্যাড্রেনাল কর্টেক্স ইজ কল্ড অ্যাডিসনস ডিজিজ, ঠিক আছে।
সো কজ কি হতে পারে, একটা হচ্ছে অ্যাড্রিনোকর্টিক্যাল অ্যাট্রোপি, ঠিক আছে। অ্যাট্রোপি মানে কি, হাইপারট্রোপি মানে ইনক্রিজ ইন সাইজ অফ সেল অর অর্গান, ঠিক আছে। আলটিমেটলি কোন একটা সেলে যদি সাইজে বাড়ে, সে সেল যে অর্গানে থাকবে তার সাইজটা তো বাড়বে, ঠিক আছে, সেটা হচ্ছে হাইপারট্রোপি। আর কোন একটা সেল সাইজে কমে গিয়ে কোন একটা অর্গান সাইজে রিডিউস হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার অ্যাট্রোপি, ঠিক আছে। সো অ্যাড্রিনোকর্টিক্যাল অ্যাট্রোপি হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, ইনভেশন অফ অ্যাড্রিনাল কর্টেক্স বাই ক্যান্সার, ঠিক আছে। ইনভেশন অফ অ্যাড্রিনাল কর্টেক্স বাই ক্যান্সার, ক্যান্সারের একটা প্রপার্টিসের ভিতরে তোমার কি আছে, ইনভেড করতে পারে, ঠিক আছে। এটা প্যাথোলজিতে পারবা। অটোইমিউন ইনফ্লামেশন অফ দ্য অ্যাড্রিনাল, ঠিক আছে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি কোনো কারণে তোমার অটোইমিউন ইনফ্লামেশন হয়, সো কজগুলো কি দেখবে জিনিসটা কি। এরপর দেখো ক্লিনিক্যাল ফিচার্স, ঠিক আছে। সো একটু এটা পড়বা, ঠিক আছে, এভাবে পড়তে পারলে তোমাদের জন্য ভালো, ঠিক আছে। D2 গ্লুকোকর্টিকেট ডেফিসিয়েন্সি, D2 মিনারেল কর্টিকেট ডেফিসিয়েন্সি, due to ACTS excess, ঠিক আছে, due to ACTS excess আর due to adrenal androgen insufficiency। তাহলে দেখো এখানে আমার কর্টেক্সের হরমোন গুলো কমে যাওয়ার কারণে তাদের সিক্রেশন বেড়ে যাওয়ার বাড়ানোর জন্য আমার অ্যাসিড সিক্রেশন বেশি হবে, ঠিক আছে। সেখানে এখানে ACTS excess কতটা আসছে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু এভাবে মনে রাখবা, কারণ আমার আসতে পারে, ঠিক আছে, এবং আসছেও মনে হয়, ঠিক আছে। বা তোমাদের বিগত কয়েক বছর, ঠিক আছে, অন্ততপক্ষে 5 বছরের কোয়েশ্চেন এমসিকিউ একটু সলভ করার জন্য, কারণ এখান থেকে পরবর্তী এমসিকিউ অর্থাৎ পরবর্তী প্রফেশনাল তোমার অনেকটা বলতে গেলে 70% বা 80% চলে আসে কিন্তু, ঠিক আছে। সব বিগত বছরে তোমরা অন্ততপক্ষে 5 থেকে 7 বছর, অন্ততপক্ষে 5 বছরে যদি একটু রিভিশন দিতে পারো, এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের জন্য এটা বেনিফিট হবে। আসলে কেউ প্র্যাকটিস করছো, আমার তো মনে হচ্ছে না। কেউ করছিলা? কেউ করছো? হ্যাঁ, ঠিক আছে, একটু সময় বুঝে একটু পারা তোমরা করে নিবা। আচ্ছা তাহলে দেখো একটু দেখেন, একটু D2 গ্লুকোজ ডেফিসিয়েন্সি আমার কি হতে পারে, ওয়েট লস হতে পারে, উইকনেস হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ঠিক আছে। বেলাল, জি বেলাল স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ তুমি একটু, হ্যাঁ তুমি একটু, এখন তো আমি এখানে 25 জন দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো তোমাদের এমবিবিএস এর এই 25 জনের পার্সেন্টেজ আমার কাছে পাঠাবা, মনে থাকবে? জি স্যার। স্যার আপনার নাম্বারটা স্যার, স্যার যে নাম্বারটা আছে স্যার আমার, ওটা তো হোয়াটসঅ্যাপ নাই। হ্যাঁ আমি তোমাকে আরেকটা নাম্বার থেকে মিস কল দিব, ঠিক আছে, ওটা আমার হোয়াটসঅ্যাপ, মনে থাকবে ওই নাম্বারটাতে। রবি নাম্বার থেকে আমি স্যার তোমাকে একটা কল। স্যার এখানে চ্যাট বক্সে স্যার নাম্বারটা রেখে দেন বা বলে দেন স্যার, তাহলে ভালো হয় স্যার। আমি আপনাকে পাঠাইছি এখন। আচ্ছা আমি বলে দিচ্ছি, 0185000। একটু ওয়েট করেন স্যার। জি স্যার বলেন স্যার। 01850010162, 01850010162, ঠিক আছে। তাহলে এখন আমি ছাড়া 24 জন হবে আর কি, ঠিক আছে। ওদের একটু পার্সেন্টেজ গুলো পাঠিয়ে দিবা, ঠিক আছে। আর তোমাদের ওকে স্যার। এটাও বলতেছি, ক্লাস করলে তোমরা লুজার হবে না, ঠিক আছে, বেনিফিটই হবে, ঠিক আছে। So, একটু কষ্ট করে পারলে ক্লাসগুলো করো। এটা আমরা জাস্ট একটা কি রাখার জন্য পার্সেন্টেজ গুলো নিচ্ছে, আমরা যে ক্লাসটা নিছি সেটা একটু শো করার জন্য, ঠিক আছে। না হয়তো আবার তোমাদের প্রিন্সিপাল স্যার উনি যদি দেখতে চান আমরা ক্লাস 10 ঠিক আছে, তখন স্যার আবার মাইন্ড করবে, বুঝো না, তোমরা ক্লাসরুম না করো সেটা তোমাদের ব্যাপার। তাহলে দেখো D2 গ্লুকোটিক ডেফিসিয়েন্সি তার কি হতে পারে, আমার D2 গ্লুকোটিকের ডেফিসিয়েন্সি ওয়েট লস হতে পারে, উইকনেস হতে পারে, অ্যানোরেক্সিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, ডিক্রিজ রেজিস্ট্যান্স টু এস্ট্রোজেন ইনহিবিশন, ঠিক আছে। কারণ আমার কর্টিসল সিক্রেশন হচ্ছে না, ঠিক আছে। তাহলে সেই ইমার্জেন্সি বাই এস্ট্রোজেন কিভাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আরেকটা মেসেজ নিয়ে সেটা হচ্ছে তোমার কি, হোয়াট আর দ্য কন্ডিশন বা হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনক্রিজ কর্টিসল রিলিজ, ঠিক আছে। এটা গাইডের একটা চার্ট আছে, বা আশা করি তোমাদের গাইডগুলোতে ওটা তুলে থাকবে, ঠিক আছে, একটু দেখে নিবে, ঠিক আছে। এমসিকিউতে আসে, ঠিক আছে। বিভিন্ন অ্যাংজাইটি বলো, ঠিক আছে, সার্জারি বলো, ট্রমা বলো, ঠিক আছে, ইন্টেন্স কোল্ড হিট, ঠিক আছে, এগুলো তো আমার কর্টিসল সিক্রেশন বেড়ে যায়, ঠিক আছে। এটা দেখে নিবে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং এটা আসছেও, ঠিক আছে। হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনক্রিজ কর্টিসল সিক্রেশন, ঠিক আছে, তার ডিক্রিজ রেজিস্ট্যান্স টু স্ট্রেস এন্ড ইনফেকশন, ঠিক আছে। এরপর যেটা লাগবে D2 মিনারেল কর্টিকেট ডেফিসিয়েন্সি কি হতে পারে, হাইপোনেট্রেমিয়া হতে পারে। এগুলো একটু জিনিসটা
মনে একটু বুঝে পড়বে, ঠিক আছে? কারণ কোন সিন্ড্রোমে আবার আরেকটা ইফেক্ট হবে, ঠিক আছে? তাহলে নরমালি আমার অ্যালডোস্টেরনের ফাংশনটা কি সেটা যদি তুমি মনে রাখো তাহলে ওটা হিসাব করে কমে গেলে কি হতে পারে, বেড়ে গেলে কি হতে পারে, এটা নিচ থেকে ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তো কিছু জিনিস একটু বুঝে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? যেমন এটা মনে রাখবে, ঠিক আছে? তো এখানে কি হতে পারে দেখো, হাইপোনেট্রিমি হতে পারে, হাইপোনেট্রিমির কারণে আমার কি হতে পারে, হাইপোভলিমি হতে পারে, হাইপোভলিমির কারণে আমার কি হতে পারে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে গেলে তোমার ব্লাড প্রেশার কমে গিয়ে হাইপারটেনশন হতে হবে, আর পেশেন্ট শকে চলে যেতে পারে, ঠিক আছে? এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা আমার তোলা হয় নাই, সেটা হচ্ছে কি হাইপার ক্যালেমিয়া হচ্ছে, ঠিক আছে? হাইপার ক্যালেমিয়ার সাথে একটা রিলেশন হচ্ছে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। জাস্ট এটা মনে রাখো, ঠিক আছে? কিভাবে হয় এটা তোমাদের আপাতত না জানলেই চলবে, বা জিনিসটা খেয়াল রাখো, ঠিক আছে? মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে? হাইপার ক্যালেমিয়া হলে আমার মেটাবলিক অ্যালকালোসিস হয়, আর হাইপার ক্যালেমিয়া হলে আমার মেটাবলিক অ্যাসিডোসিস হয়। জাস্ট লাইক হাইপোক্যালসিমিয়া, ঠিক আছে? হাইপোক্যালসিমিয়ার ওয়ান অফ দ্য কজ অ্যালকালোসিস, ঠিক আছে? অ্যালকালোসিস আমার হাইপোক্যালসিমিয়া হয়, ঠিক আছে? আর হাইপার ক্যালসিমিয়াতে কি হয়, অ্যাসিডোসিস হয়। তো এখান থেকে যেটা বললাম তাহলে ওটা খেয়াল রাখবে, সেটা কি তোমার হাইপার ক্যালেমিয়া হলে আমার কি হতে পারে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? অ্যাসিডোসিস। এটা একটু খেয়াল রাখবা। আর যদি আমার হাইপোক্যালেমিয়া হয় তাহলে কি হতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস। জাস্ট লাইক হাইপোক্যালসিমিয়ার সাথে রিলেশন করে ওটা খেয়াল রাখবে একটু। এরপরে দেখো ইফেক্ট কি হতে পারে তাহলে, এটা কিসের ইফেক্ট, অন্য সাইডে চলে গেছে মনে হয়। আর ডিউ টু অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি, ঠিক আছে? অ্যাড্রেনাল অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সির কারণে আমার কি হতে পারে, ডিক্রিজ বোরি হেয়ার হতে পারে, লস অফ লিবিডো হতে পারে, ঠিক আছে? লস অফ লিবিডো হতে পারে। লস অফ লিবিডো মিন্স তোমার অর্থাৎ একটা সেক্স করার জন্য যে আর্টসটা থাকে সেটা কমে যাবে আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে লস অফ লিবিডো আর ডিক্রিজ বডি হেয়ার। এবং এখান থেকে একটা জিনিস খেয়াল রাখো, তোমরা যে জিনিসটা ভুল করো, তোমাদের যদি স্পেসিফিক জিজ্ঞেস করি হাইপোথাইরয়েডিজমে আমার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কি হয়, হাইপারথাইরয়েডিজমে আমার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কি হয়, সেখানে তোমরা সবাই দেখতেছি তোমাদের জুনিয়র গুলো লস অফ লিবিডো কতটা নিয়ে আসে। আমার লস অফ লিবিডো কি মেনস্ট্রুয়েশনের সাথে কোনো রিলেশন আছে? লস অফ লিবিডো মেনস্ট্রুয়ের সাথে লস অফ লিবিডো কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এটা মনে তোমাদের চটিতে আছে, তোমরা চটির সাথে ওভাবে কনফিউজ করে বলে না, ঠিক আছে? লস অফ লিবিডোর সাথে আমার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তাহলে এই কারণে জিজ্ঞেস করলাম, এটা আনসার দেওয়ার সময় লস অফ লিবিডো নিয়ে আসে, ঠিক আছে? তাহলে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজমে যদি মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি কি জানতে চাই, তাহলে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এক নম্বর যেটা বলো সেটা হচ্ছে মেনোরিয়া, ঠিক আছে? এরপর পলিমেনোরিয়া, ইভেন কি হতে পারে, অ্যামেনোরিয়া হতে পারে, ঠিক আছে? আর হাইপারথাইরয়েডিজমে যেটা সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া, পরবর্তীতে অ্যামেনোরিয়া, ঠিক আছে? তাহলে যদি একটা জানতে চাই সেটা হচ্ছে কি মেনোরিয়া হবে কোথায়, হাইপোথাইরয়েডিজমে, ঠিক আছে? আর হাইপারথাইরয়েডিজম যদি আমি একটা জানতে চাই সেটা হচ্ছে অলিগোমেনোরিয়া। সো মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি বললে তোমরা ওটাই বলবে, ঠিক আছে? লস অফ লিবিডো এখানে না বলা বেটার, ঠিক আছে? তাহলে ডিউ টু অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি ডিক্রিজ বডি হেয়ার, লস অফ লিবিডো, ডিউ টু এক্সেস অ্যাসিডিয়াস, ঠিক আছে? অ্যাসিডিয়াস তো জানো তোমার যেটা পিগমেন্টের জন্য দায়ী, ঠিক আছে? তো এখানে কি হতে পারে, তোমার হাইপার পিগমেন্টেশন অফ স্কিন মিউকাস মেমব্রেন, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? সো এডিসন্স ডিজিজ, এবং এই যে হাইপার পিগমেন্টেশন বলতেছে এখানে তো স্কিন লিখছে, মিউকাস মেমব্রেন লিখছে, এবং এগুলো আমার তোমার বডি এখানে তো হতে পারে, এবং কোথাও হতে পারে এক্সপোজার এরিয়াগুলো হতে পারে, ঠিক আছে? বিশেষ করে আমাদের হ্যান্ডে যে নাকেল আছে ওই নাকেলগুলোতে কিন্তু এগুলো দেখা যায়, ঠিক আছে? সো হাইপার পিগমেন্টেশন বা এক্সেসিভ পিগমেন্টেশন এটা কিন্তু অ্যাডিশন ডিজিজ ডায়াগনোসিসের জন্য একটা কিন্তু কি ডায়াগনস্টিক সাইন কিন্তু অনেকটা, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। সো এখান থেকে আচ্ছা, তাহলে কোনো তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা কি কুশিং সিনড্রোমের ডায়াগনস্টিক টেস্টের নাম বলতে পারবা? একটা বলো আমাকে, ডায়াগনস্টিক টেস্টের নামটা কি? Dexamethasone suppression test. ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। হ্যাঁ, তাহলে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, ঠিক আছে? কুশিং এটা টেস্ট বলতে পারি, বাট কনফার্মেটরি টেস্ট কোনটা? কনফার্মেটরি টেস্ট কোনটা ভাই? আমারগুলো করছেন? আমারগুলো করেছে এটা কি? বিডিসির একটা রেজাল্টের পারমিশন নিয়ে আসেন না, তোদের নাম্বারগুলো আমরা কিভাবে ধরবো? এখানে আছে কিনা দেখেন না, নাই তার সমস্যা। আচ্ছা তাহলে দেখো এখানে যেটা বললাম, হ্যাঁ তাহলে এগুলো কোশ্চেন সিস্টেমে যেটা মনে রাখবা, ডায়াগনোসিস যেটা বলতে তোমরা, ঠিক আছে? যেহেতু এখানে আমার হাইপার সিগ্রেশন আছে সেখানে আমরা ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি। আর তবে কনফার্মেটরি টেস্ট যদি বলো সেটা হচ্ছে একটু খেয়াল রাখো সবাই 24 আওয়ার ইউরিনারি ফ্রি করেছে, ঠিক আছে? তারপর আমি যে একটা ক্লাস নিব ওখানে তোমার কনফার্মেটরি টেস্ট কোনটার জন্য কি জন্য এটা নিয়ে একটা স্লাইড প্রিপারেশন করে দেখেন, তাহলে একটু খেয়াল রাখো কোশ্চেন সিস্টেমে যেটা আমার ডায়াগনোসিস হচ্ছে 24 আওয়ার ইউরিনারি ফ্রি করেছে, ঠিক আছে? তাহলে এখানে যেটা বললাম ডিউ টু অ্যাসিডিস এক্সেস হাইপার পিগমেন্টেশন অফ স্কিন মিউকাস মেমব্রেন, ঠিক আছে? তাহলে আমার ট্রিটমেন্ট কি দেখো, আচ্ছা এখানে আসলে যদিও অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোটিকেট মিনারেকোটেট বললাম, এখানে তোমরা একটা জিনিস অ্যাড করবে, ঠিক আছে? আসলে এটা ক্লিনিক্যালি আরো কিছু দিতে হয়, ঠিক আছে? এই পেশেন্ট যে হাইপোটেনশনে চলে যাচ্ছে, ঠিক আছে? তাকে আমাকে আইভি ফ্লুইড দিতে হবে, ঠিক আছে? তার যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে তাকে আমাকে আইভি ইলেকট্রোলাইট দিতে হবে, এবং
সাথে তাকে হাইড্রোকর্টিসন বলো বা কর্টিসল বলো এগুলো দিতে হবে, ঠিক আছে। সো একটু ট্রিটমেন্ট বলতে গেলে তোমরা এভাবে বলিও, 1 নম্বরে বলবা আইবি ফ্লুইড, 2 নম্বরে বলতে পারো আইবি ইলেকট্রোলাইট, 3 নম্বরে বলতে পারো আইবি বা অ্যাডমিনিস্ট্রেশন অফ, দ্যাট মিন্স ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোটিকেট মিনারেল বা আরো যদি স্পেসিফিক বলতে চাও আমরা কোনটা দিই, হাইড্রোকর্টিসন, ঠিক আছে, আর কর্টিসল, ঠিক আছে। তো আবার একটু বলেন। তাহলে 1 নম্বরে বলবা ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, 2 নম্বরে বলবা ইন্ট্রাভেনাস ইলেকট্রোলাইট দিতে হবে, 3 নম্বরে বলতে পারো অ্যাডমিনিস্ট্রেশন অফ গ্লুকোটিকেট মিনারেল, ঠিক আছে। এরপর দেখো, আচ্ছা এটাই আশা করি last, ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি একটু তাড়াতাড়ি। দেখো অ্যালডোস্টেরন ইজ কল্ড কোন সিনড্রোম, প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন, ঠিক আছে। তোমরা তো হয়তো অনেকেই বলতে পারো ডিটো অ্যালডোস্টেরন সিক্রেটিং টিউমার, ঠিক আছে। তোমরা অনেকে হয়তো বলার সময় এটা বলো, বাট এটাও বলতে হবে, ঠিক আছে। দ্য ক্লিনিক্যাল কন্ডিশন রিজাল্টস ফ্রম এক্সেস সিক্রেশন অফ অ্যালডোস্টেরন ইজ কল্ড কোন সিনড্রোম অর প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন, ঠিক আছে। তাহলে কজেস কি হতে পারে দেখো, একটা তো আমার অ্যাডিনোম অফ দ্য জোনা গ্লোমেরুলাস আছে, অ্যাডিনোম অফ দ্য জোনা গ্লোমেরুলাস হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরন বলতেছি, আমার একটা জিনিস খেয়াল রাখবা, তোমার রেনিন সিক্রেশনের সাথে কিন্তু অ্যালডোস্টেরন সিক্রেশন একটা সম্পর্ক আছে, ঠিক আছে। রেনিন সিক্রেশন বাড়লে তোমার অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়বে, ঠিক আছে। তাহলে দেখো এই রেনিন সিক্রেশনের কারণে কিন্তু আমার অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গিয়ে কোন সিনড্রোম হতে পারে, ঠিক আছে। এটা আর অনেকগুলো কজ আছে। তাহলে এখানে কি বললাম আমরা, অ্যাডিনোম অফ দ্য জোনা গ্লোমেরুলাস বললাম, ঠিক আছে। অ্যাডিনোম অফ দ্য জোনা গ্লোমেরুলাস বললাম, তারপর ইউনিল্যাটারাল অর বায়োল্যাটারাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া বললাম, আর কি বললাম, অ্যাড্রেনাল কার্সিনোমা, ঠিক আছে। সো কজগুলো খেয়াল রাখবো জিনিসটা কি। তাহলে আর এটার পরে দেখো ক্লিনিক্যাল ইফেক্টস কি হতে পারে, ঠিক আছে। দেখো তাহলে আমার যেহেতু অ্যালডোস্টেরন সিক্রেশন বেশি হচ্ছে, অ্যালডোস্টেরন সিক্রেশন বেশি হলে সে পটাশিয়ামটাকে বেশি করে এক্সক্রিশন করে দেবে, ঠিক আছে। সেখানে আমার কি হচ্ছে, হাইপোক্যালেমিয়া হচ্ছে, যেহেতু বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সিক্রেশন হচ্ছে তোমার সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে, সেখানে আমার হাইপারনেট্রেমিয়া হবে, ঠিক আছে। তাহলে হাইপোক্যালেমিয়া হচ্ছে, হাইপারনেট্রেমিয়া হচ্ছে ইনক্রিজ ইন ইসিএফ এন্ড ব্লাড ভলিউম, ঠিক আছে। তারপর হাইপারটেনশন, যেহেতু হাইপারনেট্রেমিয়া হয়ে তোমার ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে, ইসিএফ ভলিউম বাড়তেছে, ব্লাড ভলিউম বাড়তেছে, হাইপারটেনশন এবং হাইপারটেনশনের যে কমপ্লিকেশন গুলো হয়, ঠিক আছে। এরপর তোমার মাসল প্যারালাইসিস, যেটা মেইনলি কি কারণ হচ্ছে, হাইপোক্যালেমিয়ার কারণে হচ্ছে, ঠিক আছে। ডিক্রিজ প্লাজমা রেনিন কনসেন্ট্রেশন, ঠিক আছে। যেহেতু আমার অ্যালডোস্টেরন সিক্রেশন বেড়ে গেছে, এখন রেনিন সিক্রেশনটা কমতে হবে, ঠিক আছে, কারণ রেনিন তো বলা অ্যালডোস্টেরন বাড়ে। তো ট্রিটমেন্ট কত পারে, সার্জিক্যাল রিমুভাল অফ টিউমার অর সার্জিক্যাল রিমুভাল অফ দ্য মোস্ট অফ দ্য অ্যাড্রেনাল টিস্যু হোয়েন হাইড্রোপ্রেশার ইজ দ্য কজ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে, আর মোটামুটি এটা হচ্ছে তোমার অ্যাড্রেনাল হরমোন। তাহলে মোটামুটি আমি 4টি শেষ করে দিলাম, আর 2টা আছে মনে হয়, সাথে একটু রিপোর্ট একটু নিয়ে আলোচনা করবো পরবর্তী, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু, একটু সবাই একটু পারলে একটু পড়বা, আর যদি কোনো স্পেসিফিক সমস্যা থাকে মনিটরদের মাধ্যমে আমাকে এটা আগে থেকে ক্লাস নেওয়ার আগে জানিয়ে দিবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো করে, ভালো থাকি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।